আমাকে জোর করে বিয়ে করে কি ভেবেছিস তুই? আমাকে তুই সারা জীবনের জন্য বেঁধে রাখতে পারবি? কখনোই না। তুই আমাকে কখনোই ভালোবাসিসনি। আমি ঘৃণা করি তোকে। জাস্ট হেট ইউ আয়ান। নতু প্লিজ আমার কথা শোনো। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে হারাতে চাই না। কেন আমাকে বুঝতে পারছো না? আমি তোমাকে বড্ড ভালোবাসি। আমি তোমাকে হারাতে চাই না। সব মিথ্যে কথা। তুই আমাকে ভালোবাসিস না। তুই ভালোবাসলে আমার সাথে এমন করতে পারতি না তুই। তুই তো আমার শরীর পেয়ে গিয়েছিস, এখন আর আমাকে চাস না। দরকার নেই তো আর এখন আমায়। খুন করতে চাস? নদী। চুপ। একদম আমার নাম ধরে রাখবি না। আমি ঘৃণা করি তোকে। জাস্ট হেট ইউ। নদী কথাগুলো বলে দৌড়ে চলে গেল কান্না করতে করতে। আয়ান ভাবনার জগৎ থেকে বের হয়ে সামনের মানুষটার দিকে তাকিয়ে আছে। আয়নের আম্মু বলে ওঠে, আমাদের মেয়েকে পছন্দ হয়েছে। এখন আপনারা আমাদের সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিতে পারেন। আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। আপনাদের বিষয়ে কে জানে না, সবাই জানে। আমাদের খোঁজ খবর নেওয়ার কোনো দরকার নেই। রাফি চৌধুরী এক নামে সবাই চিনি। রাফি বাবাকে আমার অনেক ভালো লাগছে। তাহলে তো অনেক ভালো। তাহলে আমরা বিয়ের দিন তারিখ ঠিক করতে পারি। অবশ্যই, কেন নয়। আয়নের আব্বু আম্মু বিয়ের দিন তারিখ ঠিক করতে লাগলো। আয়ান সামনে নদীর দিকে এক নজরে তাকিয়ে আছে। নদী আয়নের চোখের দিক থেকে চোখ সরিয়ে ফেলল। রাফি আয়ানের কানে কানে বলে, কিরে, ওই মেয়ের দিকে এভাবে তাকিয়েছিস কেন? আমার বউ দেখতে এসেছে, তোর না। রাফির কথা শুনে আয়ান নদীর দিক থেকে চোখ সরিয়ে রাফির দিকে মিষ্টি করে হেসে বলে, আমি জানি আমাকে বারবার মনে করে দেওয়ার কোনো দরকার নেই। বিয়ে করবি নাকি? তাহলে আম্মু আব্বুকে বলে আমার হবু শালিকের সাথে তোরও বিয়ে ঠিক করে ফেলি। দরকার নেই। আয়ান কথাগুলো বলে সামনে গ্লাসে পানি হাতে নিয়ে খেতে লাগলো। নদী আয়ানের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। তারিখ ঠিক করা শেষ হলেই আয়ানের আব্বু আম্মু বলে, তাহলে আমরা আসছি 2 মাস পরে, তাহলে ওদের বিয়ে। ঠিক আছে, আমরাও ভালোভাবে প্রস্তুতি নিতে পারবো। ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আয়ানরা সবাই উঠে পড়ল। নদীরা সবাই আয়ানদের বিদায় দিতে লাগলো। আয়ান গাড়িতে উঠে বসলো। ড্রাইভার গাড়ি ছেড়ে দিল। আয়ান নদীর দিকে তাকিয়ে আছে। নদী আয়ানের দিকে তাকিয়ে থেকে সবার সাথে ভেতরে চলে গেল। আয়ান মনে মনে ভাবতে লাগলো, তোমাকে আবারও দেখতে পারবো কখনো ভাবিনি। এভাবে তোমার খোঁজ পাবো, সত্যি অনেকদিন পর অনেকটা ভালো লাগছে। আয়ান কি ভাবে যে? কিছু না। আয়ান বাহিরের দিকে তাকিয়ে থাকতে লাগলো। 4 ঘন্টা জার্নি করে আয়ান বাসায় চলে গেল। আয়ান সোজা নিজের রুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে খাটে এসে ঘুমিয়ে গেল। 3 দিন পর আয়ান, এই ওঠেক না। কি হয়েছে? তুমি আমার রুমে কি করো? নিশ্চয়ই কোনো দরকার আছে, বলো তাড়াতাড়ি। এমন ভাবে কথা কেন বলস? কফি শপে যাব। তো যাও। আরে তোর ভাবি আর তার 2 বোন আসবে। আমি তোর ভাবিকে সামলাতে পারবো, শালিদের পারবো না। ওনার কি বাচ্চা নাকি যে ওনাদের সামলাতে হবে? ভাবাচ্ছ না, আমি তোর ভাবির সাথে একটু ভালোভাবে কথা বলতে চাই। বুঝস তো, বড় হইছস, বুঝতে তো পারিস। তো এখন আমি কি করতে পারি? তুই ওর 2 বোনকে অন্য টেবিলে বসে গল্প করবি, আমি আমার হবু বউয়ের সাথে। করছো? এমন করিস না ভাই, ওঠেক না, 10টার আগেই যেতে হবে। সেদিন বিয়ে করে নিয়ে আসলে পারতে, আজ এত প্যারা হইতো না। দেখ, আম্মু আব্বু তো ডেট ঠিক করেছে। আচ্ছা তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। রাফি খুশি মনে চলে গেল। আয়ান উঠে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে শার্ট প্যান্ট পরিবর্তন করে নিল। রেডি হয়ে বাইকের চাবি নিয়ে নিচে চলে গেল। রাফি বলে ওঠে, তুই রেডি? হ্যাঁ, তুমি নিজের বাইকে নিয়ে চলো। ওকে চল। 2 জন কোথায় যাস? বাহিরে দরকার আছে। আয়ান রাফি বের হয়ে গেল বাইক নিয়ে। রাফিকে খুশি হতে দেখে আয়ান নিজের অজান্তেই ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠল। রাফি বলে ওঠে, আয়ান, রাস্তার দিকে খেয়াল রাখিস, ওরা বড় গাছের ওইখানে দাঁড়াতে পারে। কফি শপে থাকবে না নাকি? না, আমরা নিয়ে যাব। ও। আয়ান রাফি 2 জন যেতে লাগলো বড় গাছের ওইখানে যেতে। ওইদিকে তাকাতেই 2 জন চমকে গেল। আয়ান জোরে স্পিডে বাইক চালিয়ে সোজা নদীকে টাচ করতে যাবে বখাটে চড়ে। আয়ান এক হাত দিয়ে কলার ধরে টেনে নিয়ে যেতে লাগলো।
পাশের গাছের সাথে ধাক্কা খাওয়া দিল। বাইক ঘুরিয়ে নদীর সামনে গিয়ে আয়ান নিজের শার্ট খুলে নদীকে পরিয়ে দিল। আয়ান বাইক থেকে নেমে রাফিকে মারতে যাবে, ওই ছেলেটাকে পেছন থেকে মাথায় ঘুষি মেরে ওইখানে ফেলে দিল। আয়ান এক এক করে সব গরুকে মেরে ফেলে দিল। একজনের উপর উঠে আয়ান মুখে ঘুষটাতে লাগলো। রাফি বলতে লাগলো, আয়ান ছেড়ে দে, মরে যাবে। ওর মরার উচিত। কারকে হাত তুলেছে, ওর সাহস অনেক বেশি, তাই না? আর এই হাত দিয়ে ওনার জামা টান দিয়েছিস, আমি তোর হাত ভেঙে ফেলবো। আয়ান উঠে ছেলেটার হাতে সজোরে লাথি মারল। ছেলেটা চিৎকার দিয়ে উঠল। আয়ান আঙুল দিয়ে চোখে মারতে যাবে, সাথে সাথে নদী আয়ানের কাঁধে হাত দিয়ে বলে, ছাড়ো। আপনি সরেন, আমি ওর চোখ কানা করে দেব। ওই কার দিকে নজর দিয়েছে, ওই যেন আর কোনো মেয়ের দিকে না তাকাতে পারে। ছেলেটা আয়ানের পা ধরে জড়িয়ে ধরে বলে, আমাকে ক্ষমা করে দেন, আমি আর কোনোদিন কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকাবো না। ছেড়ে দে আয়ান। ছেড়ে দাও আয়ান, এমনিতে ওর অবস্থা খারাপ করে দিয়েছো। ছাড়ো। আয়ান নদীর কথা শুনে ছেড়ে দিয়ে আবার মারতে যাবে, বাকি ছেলেগুলো ওই ছেলেটাকে টেনে নিয়ে চলে গেল। আয়ান নদীর দিকে তাকাতেই নদীর হাতে ক্ষত দেখে বুকের ভেতর ঢুক করে উঠল। আয়ান নদীর হাত ধরতে যাবে, রাফি রূপাকে দেখে আয়ান থেমে গেল। আয়ান বলে ওঠে, ভাইয়া, ওনাদের ফার্ম হাউসে নিয়ে যাও, আমি ওনার জন্য 3 পিস নিয়ে আসছি। দরকার নেই। নদীর কথা শুনে আয়ানের রাগ উঠে গেল। আয়ান রাগী মুখ নিয়ে বলে, সবসময় এত জিদ কেন করো? এ অবস্থায় যদি যাও, তোমার বাবা মা আমাদের কি ভাববে? আর মানুষের ভিতরে এইভাবে কিভাবে চলবে বলতে পারবে? আপনার শার্টিন ছিঁড়ে গেছে, ভালো হয়েছে, দেখুক সবাই। নদীর কথা শুনে আয়ান রাগে নদীকে মারতে গিয়েও থেমে গিয়ে গাছে সজোরে খুশি মারল। রূপা বলে উঠল, নদী এভাবে জিদ করছো কেন? নদী চলো, আমাদের তো বিশ্বাস করতে পারো। তোমার বোন তো আমার স্ত্রী হয়ে যাবে, আমাদের বিশ্বাস করো। আমরা তোমার কোনো ক্ষতি করব তোমার মনে হয়? দুলা ভাই, আমি সেটাই ভাবছি না, আপনার ভাইয়াকে আমার সুবিধা লাগছে না। নদীর কথা শুনে সবাই ভ্রু কুচকে তাকালো। নদীর ছোট বোন তুলি বলে, আপু কি বলস? আইন ভাইয়া আমাদের বাঁচালো, তোর জন্য লোকটাকে মেরে ফেলতে নিয়েছিল, আর তুই বলিস আয়ন ভাইয়া সুবিধার না? ভাইয়া, নিয়ে যাও তো। 3 জন এক বাইকে যাইতে পারবে না। তুই তাহলে তুলিকে নিয়ে আয়, আমি নদীর তোমার ভাবিকে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও। তুমি আমাকে বিশ্বাস করো তো নাকি? বোনের মতো আমাকে বিশ্বাস করো না? আপনাকে আমি বিশ্বাস করি, আর আপনি কিছু করলেই সমস্যা নাই, আমি আপনাকে বিয়ে করে নেব। তুলি কথাটা বলে হাসতে লাগলো। আয়ান বাইকে উঠে পড়ল। নদী তাড়াতাড়ি করে আয়ানের বাইকে উঠে পড়ল। সবাই ভ্রু কুচকে তাকালো। আয়ান বলে ওঠে, আপনি আবার উঠলেন কেন? আমার ইচ্ছে, আপনার কোনো সমস্যা আছে? আপু আমি মধ্যে বসি, তুমি পিছনে বসো। চুপ কর, পিছনে বসে আমার জড়িয়ে ধর। তোর মুড সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়। চুপ করে যাও। তুলি উঠে বসতে আয়ান বাইক চালাতে লাগলো। রাফি রূপার সাথে যেতে লাগলো। দুইজন গল্প করতে লাগলো। নদী পড়ে যেতে দিলে সাথে সাথে আয়ানের কাঁধে হাত রাখলো। আয়ান কেঁপে উঠল। আয়ান সামনে আয়নার দিকে তাকিয়ে নদীর মুখটা দেখতে লাগলো। আয়ানদের ফার্ম হাউসের ভেতরে দুইজনকে নামিয়ে দিয়ে শপিং মলে চলে গেল। ব্ল্যাক কালারের 3 পিস কিনে নিয়ে আসলো। বাসার ভেতরে গিয়ে দেখে সবাই বসে আছে। আয়ান নদীকে বলল, এটা পরে নেন। নদী আয়ানের হাত থেকে শপিং ব্যাগ নিয়ে চলে গেল। আয়ান বলে ওঠে, ভাবি, আপনাদের ওরা জ্বালাতন করছিল, আমাদের কল দেন নাই কেন? কল দিতে গেলেও ওরা তার আগে আমাদের ফোন কেড়ে নেয়। নদী থাপ্পড় মারতে সাথে সাথে ওরা রেগে নদীর জামা পিছন থেকে টেনে ছিঁড়ে ফেলে। সাথে সাথে তোমরা চলে আসো। আমরা না আসলে কি হতো? ধন্যবাদ তোমাকে, তোমার তো অনেক সাহস দেখলাম, তোমার ভাইয়ের মতো তো না। আমার ভাইয়াকে আগে থেকে চেনেন নাকি? না মানে কাহিনী কি, সত্যি করে বলো তো। সত্যিটা বললে আব্বু আম্মুকে বলে দিতে পারিস। বলো বলো, আম্মু আব্বুকে কিছু বলবো না। আমরা আগে থেকে পরিচিত, আমরা একসাথে পড়াশোনা করেছি, 2 বছর রিলেশনে ছিলাম। সেদিন আব্বু আম্মু হুট করে রূপার ছবি নিয়ে আসলো, আমি চমকে যাই। পরে আব্বু আম্মু বলে আমার জন্য নাকি এই পাত্রী ঠিক করেছি। তাই তো বলি, ভাবির সাথে দেখা করতে চাও, আবার এত উত্তেজিত। হই কি বলতে চাস? মাইন্ড নিজেরটা ঠিক করো, আমি অন্যভাবে বলছি।
ও তাই বল। যাই হোক, আব্বু আম্মুকে যেন বলস না। আমি বলে দিব। তুলির কথা শুনে তিনজন ভ্রু কুচকে তাকালো। রূপা কিছু বলবে তখন নদী সবার সামনে আসলে রূপা তুলি হা হয়ে যায়। তুলি বলে ওঠে, মাশাল্লাহ আপু, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। ওয়েট, তোমার তো ব্ল্যাক পছন্দ, আবার তোমার জামা পায়জামা একদম পারফেক্ট। কিভাবে হলো এটা? গাড়ির উপরে আয়ান মাপ নিয়েছিল নাকি? আরে না, তিনজন তো চুপচাপ বসেছিলাম। আর আমার মনে হইল এগুলো তার পছন্দ হবে বা লাগবে, তাই নিয়ে এসছে। এত অবাক হওয়ার কিছুই নেই। বাবা, আমার হবু জামাই দেখি মানুষ দেখে বুঝে যায় তার পছন্দ। এই কি বলো? আমি তোমার বড় ভাইয়া হই। রাখে, আব্বু আম্মুকে বলে আপনাকে বিয়ে করে নেব। এখন শুধু মেজো আপুর বিয়েটা ঠিক হোক। বেশি কথা বলিস না তুলি। ডং, আমার জামাইয়ের জামা পরে কিনা আবার আমাকে চুপ থাকতে বলে। জাস্ট শাট আপ, ছোট ছোটর মতো থাক। উফ, দুজন থামেন তো। ভাইয়া, অনেক ক্ষুধা লাগছে, কফি খাওয়া সম্ভব না। রেস্তোরাঁ চলো, কাচ্চি খাবো। আচ্ছা চল রূপা, চলো। রাফি রূপা তুলি চলে গেল। নদী চলে যেতে নেবে। আয়ান সাথে সাথে হাত ধরে টান দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। নদী থমকে গেল। আয়ান কিছু বলার আগেই নদী ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, বিয়ের মতো থাকেন, একদম আমার কাছে আসবেন না। আমাকে আবার যদি টাচ করার চেষ্টা করেন না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। নদী কথাগুলো বলে চলে গেল। আয়ান নদীর পেছন পেছন বের হয়ে গেল। মালির কাছে চাবি দিয়ে বাইক নিয়ে বের হলো। নদী তুলি আয়ানের বাইকে উঠে পড়ল। পাঁচজন রেস্তোরাঁ চলে গেল। পাঁচজন একটা টেবিলে বসে পড়ল। আয়ান কাচ্চি অর্ডার দিয়ে দিল আর সবাই নিজেদের মতো করে অর্ডার দিতে লাগলো। আয়ান ফোন বের করে ফেসবুকিং করতে লাগলো। হঠাৎ করে একজন এসে আয়ানের পাশে বসে পড়ল। রাফি কিছু বলতে যাবে, সাথে সাথে মেয়েটা চুপ থাকতে ইশারা করল। মেয়েটা আয়ানের কানের কাছে গিয়ে বলল, মাই ডিয়ার উড বি হাজব্যান্ড। রাইসার কণ্ঠ শুনে সাথে সাথে চমকে উঠে সামনের দিকে তাকাতে আয়ান বলে ওঠে, তুমি এখানে? তুমি এখানে? আপনার শাশুড়ি নানু বাসায় গেছে, একা রান্না করার মুড নেই, তাই চলে আসলাম। এখানে এসে দেখি তুমি এখানে এসেছো, বসে আছো। ও আচ্ছা, ভালোই করছো। কি খাবে বলো, আমি অর্ডার দিয়ে আসছি। তুমি কি অর্ডার দিয়েছো? ওইখান থেকে ভাগ করে খাবো। ধাত, বলো কি খাবে? আরে সিরিয়াসলি? রাফি ভাইয়া খাওয়াচ্ছে, তাই অর্ডার করো। আয়ানের কথা শুনে রাইসার রাফির দিকে তাকাতেই রাফি দাঁতের দাঁত চেপে হেসে বলে, আমি একবারও বলি নাই তোমার গুডবি খাওয়াবে। যাক বাবা, আমি কেন খাওয়াবো? তোমার হবু বউ শালিকা তুমি খাওয়াবে। অবশালীকে মানে? ওইটা ভাবি আর ওনার দুই বোন। হাই রাইসা, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি আমার নাম জানেন? এত অবাক হওয়ার কিছু নেই। তোমার ভালো ভাই আমার থেকে এক ধাপ এগিয়ে চলে। মানে? ওইসব বাদ দাও। আয়ান যাও, তোমার হবু বউয়ের জন্য অর্ডার নিয়ে আসো। আয়ান উঠে চলে গেল। নদীর রাগে চুপচাপ সবার সাথে কথা শুনতে লাগলো। রূপা বলে ওঠে, তা কতটুকু আমার বরকে পটাতে পারলে বিয়েটা কবে খেতে পারবো? আপনাদের বিয়েটা আগে খাই, তারপর না হয় আমাদেরটা খাবেন। আপনার যে দেবর কথায় কথায় আপু বলে ডাকে, অনেক কষ্টে ধমকাই এখন তুমিতে নিয়ে এসেছি। ইনশাআল্লাহ আমি তার মনের জায়গা করে নিতে পারবো। আপনার গুড বি হাজব্যান্ড, আর আপনি তার মনে জায়গা করে নিতে পারেননি। কি আর নিব বোন, রাহুল ভাইয়ের মতো তো আর সেই না। সে নিজের মন ইচ্ছা মতো চলে, কারোর কথা সে শুনতে বাধ্য না। সে যদি অন্য কারোর কথা শুনতো, এতদিনে বিয়ে করে নিতাম বাচ্চা কাচ্চা হয়ে গেলে এমনিই আমরা প্রতি ভালোবাসা জন্মাতো। রাইসার কথা শুনে নদীর রাগে দাঁতে দাঁত চেপে ধরে থাকলো। রূপা হাসতে লাগলো আর বলতে লাগলো, বাপ্পা, আমার যা দেখি এক ধাপ এগিয়ে গেছে, সোজা বাচ্চা কাচ্চার কাছে চলে গেছে। রূপার কথা শুনে রাইসা লজ্জা পেয়ে গেল। আয়ান আসরে সবাই চুপ হয়ে গেল। আয়ান নদীর দিকে তাকাতেই বুঝতে পারলো রেগে আছে। আয়ান কিছু না বলে গেম খেলতে লাগলো। খাবার চলে আসতে সবাই মিলে খেতে লাগলো। হঠাৎ করে রাইসা আয়ানের চামচের খাবারটা নিজের মুখে নিয়ে নিল। আয়ান ভ্রু কুচকে তাকালে রাইসা মিটি মিটি হাসতে লাগলো। নদীর রাগে খাবারগুলো খেতে গিয়ে বেশম খেল। আয়ান উঠে সোজা নদীকে পানি দিয়ে দিল আর পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। রূপা আয়ানের দিকে ভ্রু কুচকে তাকিয়ে থাকতে লাগলো।
নদীর পানি খাওয়া শেষ হলেই নদী চেয়ার থেকে উঠে রাগে গাড়ে থাপ্পড় মেরে বলে, বেয়াদব কোথাকার, একটা মেয়ের শরীরে হাত দিতে লজ্জা করে না? বেহায়া কোথাকার। আর আপু, আপনি এই ছেলের সাথে সারা জীবন থাকবেন কি করে? এই ছেলের তো চরিত্রের সমস্যা আছে। এখানে তো রাফি ভাইয়াও ছিল, কই সে তো এসে গায়ে হাত দেয়নি। বেহায়া কোথাকার। নদী, আস্তে চিল্লাও, সবাই তাকিয়ে আছে। তাকিয়ে থাকলে থাকবে, আমার কি তাতে? লুচ্চামো করবে আর বলেই দোষ? আয়ান রাগ কন্ট্রোল করতে না পেরে নদীর গাড়ে থাপ্পড় মারতে গিয়েও মারল না, হাত নামিয়ে নিয়ে বলে, আমাকে আগে কি প্রমাণ করতে চাচ্ছ? আমি জানি না নাকি? তুমি যা চাইছো সেটা কোনোদিনও আমি করব না। আয়ান কথাগুলো বলে ওইখান থেকে চলে গেল। রূপা রাগে লজ্জায় নদীকে টান দিয়ে বসিয়ে দিয়ে বলে, হচ্ছেটা কি? এমনটা না করলে হয়তো না। কি করেছি আমি? তোমার হবু দেবর কোন হিসেবে আমার গায়ে হাত দিল? হ্যাঁ, ফালতু একটা ছেলে। ওকে কি বলেছি আমার পিঠে হাত বুলিয়ে দিতে? বেয়াদব। এখানে তো আমার পাশে তুমিই আছো, তুলি আছে, তাহলে তার কেন এমন করা লাগবে? বোঝাও তুমি আমায়। বেয়াই, শান্ত হন। আয়নাকে যতটা চিনি, ও ওই খারাপভাবে আপনাকে স্পর্শ করে নাই। আর বুঝতে পারছি না আয়ান হঠাৎ আপনার প্রতি ভালোবাসা দেখাতে গেল কেন। ও যে লুচ্চামি, সেই কখন থেকে লুচ্চামি করার চেষ্টা করছে, আর এখন সুযোগ বুঝে কাজে লাগিয়ে দিল। নদী প্লিজ চুপ কর। আয়ান বেয়াদব রাগে বদমেজাজি হতে পারে। নদী ওই লুচ্ছামি করবে এই রকম হতে পারে না। তোমার কোথাও ভুল হয়েছে। ওই কখনোই খারাপ মনে কোনো কিছু করতে পারে না। বাহ দুলা ভাই, বাহ। আমি যদি আপনার নিজের বোন হতাম তাহলে আমাকে এসব বলতে পারতেন আপনি। নদী, তুমি আমাকে ভুল বুঝছো। নদী রেগে ওইখান থেকে চলে গেল। রাফি রূপার দিকে অসহায়ভাবে তাকাতেই রূপা বলে, কিছু মনে করো না, ছোট থেকে অন্যরকম। আয়ান পরিচিত তো, তাই সহ্য করতে পারেনি স্যার। আচ্ছা ওকে, দেখো কই গেল। আর খাবার পার্সেল করে দেই। লাগবে না, সবাই মোটামুটি খেয়েছে। আমি আসছি স্যার। সরি বলতে হবে না। ভাবে দেখেন উনি আবার কোন দিকে গেল। তুলি রূপা বের হয়ে গেল। রাফি রাইসা উঠে গেল। রাফি বিল দিয়ে বের হয়ে গেল। এইদিকে নদী আয়ানের সাথে ঝগড়া করছে। রূপা তুলির কাছে গেলে আয়ান নদীকে বলতে লাগলো, নদী, শান্ত হও। ভাবি তুলে আসছে। আমি তোর ফ্যামিলির সাথে আমার ফ্যামিলির কারো সম্পর্ক করতে দেব না। তোরা ভালো রূপ নিয়ে থাকিস, আসলে তোরা যে কতটা খারাপ আমি খুব ভালো করেই জানি। আমার ভাই কি দোষ করলো? আমি খারাপ? আমার ভাই তো আর খারাপ না, তাই না? ভাবি ভাই একে অপরকে ভালোবাসে। তোমার কোনো অধিকার নাই তাদের মাঝে কাটা হওয়ার। আমার বোন সারা জীবন কষ্ট পাওয়ার থেকে একবার কষ্ট পাওয়া ভালো। আয়ান নদীর কথা শুনে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। রাফি রাইসা রূপা তুলি সবাই দৌড়ে চলে আসতে লাগলো। আয়নের থাপ্পড় খেয়ে নদী কান্না করতে করতে বলে, নিজের আসল রূপে আসলি তো তুই। তুই কখনোই কাউকে ভালোবাসতে পারিস না। তুই ওই রাইসার দেহ পাওয়ার পর থেকে ওকে ছেড়ে দিবি। তুই কখনোই কোনো নারীর যোগ্য না। তোকে যে বিশ্বাস করবে সেই ঠকে যাবে। তুই কাউকে ভালোবাসতেই জানিস না। নদীর কথাগুলো বলে আয়নের কলার ধরে চিল্লিয়ে বলতে লাগলো, আই জাস্ট হেট ইউ। ঘৃণা করি আমি তোকে। আমি তোকে আমার চোখের সামনেও দেখতে চাই না। তুই বারবার কেন আসিস? হ্যাঁ, নদী আয়নের গালে থাপ্পড় মারতে মারতে কথাগুলো বলতে লাগলো। রূপা তুলি দৌড়ে এসে নদীকে থামালো। রাফি আয়নের গালে থাপ্পড় মেরে বলে, তুই এত নিচে নেমে গেছস, মেয়ে মানুষের গায়ে হাত তুলস? সি সি, তুই আমার মান সম্মান আর রাখলি না। আয়নকে সবাই নানা ধরনের কথা বলতে লাগলো। আয়ন এক নজরে নদীর দিকে তাকিয়ে থাকতে লাগলো। আয়ন চোখের পানিগুলো গড়িয়ে পড়তে লাগলো। আয়ান নদীকে হুট করে জড়িয়ে ধরলো। সবাই আয়ানকে নদী থেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। আয়ান নদীকে বলতে লাগলো, শান্ত হও। তুমি এখন উল্টোপাল্টা কাজ করবে। শান্ত হও নদী। আমি তোমার সামনে পড়লেও কখনো তোমার দিকে আমি তাকাবো না। কথা তো দূরের কথা, ভাবির সাথে ভাইয়ার বিয়ে হয়ে গেলে দেখা হবে, তাই ওই গ্যারান্টি দিতে পারি না। বাট দেখা হইলেও আমি তোমার আশেপাশে না থাকার চেষ্টা করব। ভালো থেকো। কথাটা বলে আয়ান নদীকে ছেড়ে দিয়ে বাইকে উঠে পড়ল। নদী কান্না করতে করতে বলে, আমি তোকে ঘৃণা করি। জাস্ট হেট ইউ। আই জাস্ট হেট ইউ আয়ান। নদী জোরে জোরে কথাগুলো বলতে লাগলো। রূপার সাথে রাইসা জোর করে ওর গাড়িতে তুলে দিল। তুলি উঠে পড়ল। রাফি ওদের গাড়ির পেছনে যেতে লাগলো। নদীকে নিয়ে রাইসাদের বাসায় চলে গেল। নদী কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেল।
আয়ান সোজা বাসায় চলে গেল। বাসার ভেতরে গেলে আয়ানের আব্বু সজোরে থাপ্পড় মেরে ফোনের ভিডিও দেখিয়ে বলে, তোকে জন্ম দিয়ে আমরা কি ভুল করেছিলাম? নতুন আত্মীয় হতে যাচ্ছে আর তুই কি না তাদের সাথে এই কাজ করলি? সারা নেট দুনিয়া মানুষ বলে বেড়াচ্ছে তোরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। ওই মেয়ের আর কোথাও বিয়ে হবে? আমি ওর বাবা মাকে কি জবাব দেব? ওদের জবাব দে। আয়ান সামনের দিকে তাকাতেই দেখে নদীর আব্বু আম্মু বসে আছে। নদীর আব্বু আম্মু বলে ওঠে, বাবাকে অনেক করেছিলাম, তুমি আমার মেয়েদের এমন ক্ষতি কেন করলে? একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে, বিশেষ করে আমার মেয়েদের তোমাদের সাথে দেখা করতে অনুমতি দেয়, আর সেখানে তুমি কি করলে? এটাই আমার মেয়ে শ্বশুর বাড়ি থেকে সোজা বিয়ে ক্যান্সেল করে দিল। ওটাই নিয়ে আমার মাথা ব্যথা নাই, কিন্তু আমার মেয়ে সমাজে কিভাবে মুখ দেখাবে? তুমি সবার সামনে আমার মেয়েকে জড়িয়ে ধরছো, আত্মীয় স্বজন সবার ফোনের উপরে ফোন করে যাচ্ছে, আরেকটা ভিডিও পাবলিশ হচ্ছিল দেখে। আয়ান মাথা নিচু করে আছে। নদীর আব্বু শান্ত কণ্ঠে কথা বলতে বলতে হঠাৎ করেই রেগে আয়ানের গলা চেপে ধরে বলে, আমার মেয়েদের সম্মান দিয়ে খেলা করবি? তোকে আমি আকুতি মিনতি করব, তুই আমাকে চেনস না তাহলে? অফিসার, ওকে নিয়ে যান। বেয়াই কি করছেন? আপনি চুপ করেন, আপনি একটাও কথা বলবেন না। আর কিসের বেয়াই? আপনাদের সাথে কোনো আত্মীয়তা হচ্ছে না। আপনার ছেলেকে আমি দেখেন কি করি, মান সম্মান নিয়ে খেলা করেছে না, দেখেন কি করি। সাংবাদিকদের কল করা হয়ে গেছে, সবাই গেটের সামনে আছে। নদীর আব্বু আয়ানকে নিয়ে যেতে ইশারা করে পুলিশ অফিসার টেনে নিয়ে যেতে লাগলো। আয়ানের আব্বু আম্মু আয়ানকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমার ছেলেকে ছেড়ে দেন। আম্মু ছাড়ো, ব্যথা পাবে। আম্মু, আব্বু, আমাকে ক্ষমা করে দিও। আমি কখনোই তোমাদের ভালো সন্তান ছিলাম না, আর ভবিষ্যতে হওয়ার কোনো আশা করো না। আয়ানের আব্বু আম্মু জোর করে আটকাতে লাগলো। পুলিশ টেনে নিয়ে যেতে লাগলো। সাংবাদিকরা সবাই আয়ানকে ঘিরে ধরতে লাগলো। পুলিশ ঠেলে নিয়ে যেতে লাগলো। সবাই নানা ধরনের কথা ছড়াতে লাগলো। আয়ান গাড়িতে উঠে এক একজনের কথা কানে আসতে আয়ান পুলিশকে বলল, ওয়েট, আমি ওদের কিছু বলতে চাই। আমাদের কেস সফল হবে। আয়ান গাড়ি থেকে নামলে আয়ানের আম্মু জড়িয়ে ধরল। আয়ান সবার মাইক কাছে নিয়ে আসতে ইশারা করে সবাই দৌড়ে কাছে এসেছে মাইক ধরে। আয়ান বলে ওঠে, একটু দূরে থাকেন, আম্মু ব্যথা পাবে। আয়ানের কথা শুনে সবাই দূর থেকে মাইক ধরতে লাগলো। সব জায়গায় লাইভ চলতে লাগলো। নদী জ্ঞান ফিরে রুম থেকে বের হয়ে বসার ঘরে আসতে রাফি, রাইসা, রূপা, তুলি টিভিতে লাইভ দেখছে। আয়ানের কথাগুলো শুনে রাফির চোখ দিয়ে পানি বের হচ্ছে। আয়ান সবাইকে বলতে লাগলো, আপনারা তো দেখেছেন আমি ওনাকে জড়িয়ে ধরছি, আমি ওনাকে রেস্তোরাঁ বাজেভাবে টাচ করছি। আপনারা তো এটাও জানেন না আমি ওনাকে ধর্ষণ করার চেষ্টা করছিলাম। ওনাকে আমি আগে খুব জ্বালাতন করতাম। অনেকেই আমার এই লাইভ দেখছেন, তার ভিতর আশা করা যায় আমার ফ্রেন্ডরাও দেখছে। তোদের কাছে এটা অনুরোধ, নদীকে আমি ধর্ষণ করেছিলাম। আমার উকিল বন্ধু, আমার জন্য ফাঁসি হয় সে ব্যবস্থা তোদের করতে হবে। এই উপকারটা করে দিস দোস্ত, তোদের কাছে জীবন আর কিছুই চাই না। আয়ান চুপ কর, এসব কি বলিস? আমি তো কিছুই হতে দিব। তুই আমার কলিজার টুকরার ছেলে, তুই এসব করতে পারিস না। আমি সব করছি আম্মু, আমি যা বলছি সব সত্যি, আমি মিথ্যা বলছি না আম্মু। তুমি আমার কথা ভেবো না, আমাকে তোমরা ক্ষমা করে দিয়েছ। আমি তোমাদের ভালো সন্তান হতে পারলাম না। আয়ানুর আম্মুকে বোঝাতে লাগলো আর নিজের নামে নানা ধরনের কথা বলতে লাগলো। নদী এক সেকেন্ড দেরি না করে রাফির হাত থেকে বাইক নিয়ে রওনা দিয়ে দেয়। নদীর পেছন পেছন রাইসার সবাই মিলে যেতে লাগলো। আয়ানকে পুলিশ টানতে লাগলো। নদীর আব্বু বলে, সবাই তো শুনলেন, ওই আমার মেয়েকে ধর্ষণ করতে চেয়েছিল, ওই নিজের মুখে প্রমাণ করে দিয়েছি। আব্বু আম্মু, তোমরা আমাকে নিয়ে কান্না করো না। রাফি ভাইয়াকে নিয়ে তোমরা ভালো থেকো। আর আম্মু, নদীকর ফ্যামিলিকে ভুল বলছে না, নদীর কোনো দোষ নেই। আমি ওর সাথে যা করছি তার শাস্তি আমাকে পেতে হবে। আয়ানকে টেনে নিয়ে যেতে নিলে গাড়িতে তুলতে যাবে, সাথে সাথে কয়েকজন সাথে নদী হাজির হয়ে সোজা দৌড়ে আয়ানের হাত ধরে সবাই পেছনে তাকায়।
নদী আয়ানের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আয়ান নদীর দিকে না তাকিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, দোস্ত, তোর ওকে আমার হাত ছেড়ে দিতে বল। তুই চুপ করে থাক, ভাবিকে বলতে দে। নদীর আব্বু নদীর দিকে রাগী রুখ নিয়ে তাকালো। নদীর আব্বু নদীর হাত ধরে বলে, কি করছিস? আয়নের হাত ছেড়ে দে। নদীর আব্বুর কথায় নদী কোনো কান না দিয়ে সবার সামনে গিয়ে বলে, ক্যামেরা এইদিকে ঘুরান। যে মানুষটার হাত ধরে আছি সেই বলেছেন আমায় ধর্ষণ করার চেষ্টা করছে, আর সবাই নানা ধরনের কথা বলছেন। আসল কাহিনী কেউ জানেন কে আমায় ধর্ষণ করে? আরে আমাকে ছোঁয়ার অধিকার ওনার 6 বছর আগেই হয়ে গেছে। উনি হাজব্যান্ড হন আমার। 6 বছর আগেই আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম। কিছু ভুল বোঝাবুঝিতে আমি তাকে ছেড়ে আমার দেশের বাড়ি চলে যাই। নদীর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। সবার পরিবেশ চুপচাপ হয়ে গেল। একজন প্রশ্ন করল, আপনার হাজবেন্ড যদি হয় তাহলে যে ভিডিওগুলো আমরা দেখেছি সেইগুলো কি ছিল? উনি তো সোজা আপনাদের থাপ্পড় মারে, আপনাকে জোর করে জড়িয়ে ধরেছিল। সেখানে তো বোঝা যাচ্ছিল উনি আপনার সাথে জোর করেছে, আপনাকে ইপ্রিজেন্ট করেছে। আপনারা ভিডিও দেখেছেন, ভিডিও ভয়েসগুলো শুনতে পাচ্ছেন। উপর থেকে কে কি ভিডিও বানালো, একটা ক্যাপশন দিল, এতে ওটাই সত্যি হয়ে গেল নাকি? আমার রাগ হয়েছে, আমার মাথা ঠিক থাকে না, আমি নিজের ভেতরে থাকি না, তখন নিজের সমস্ত কন্ট্রোল হারিয়ে কি বলি আমি নিজেও পরে বলতে পারি না। আমার স্বামী জানে কিভাবে আমায় শান্ত করতে হবে। আমি রেগে গেলে আমার স্বামী আমায় জড়িয়ে ধরে একটা কথাই বলেছিল, নদী শান্ত হও। একজন স্বামী নিশ্চয়ই ভালো জানবে তার স্ত্রীকে কিভাবে শান্ত করতে হয়। নদীর কথা শুনে আরেকজন বলতে লাগলো, আপনাদের রেস্তোরাঁ ভিতরে আপনি নিজেই ওনাকে বাজে ছেলে বলে পরিচয় করেন। আপনি রেগে ওনাকে কত কিছু বলেছেন, সেখানে তো প্রমাণ হয় যে উনি আপনার স্বামী হতে পারে না। লোকটার কথা শুনে নদী বলে, আপনাদের আমি কি বললাম? আমার রাগ হলে আমি নিজের ভেতরেই থাকি না। আমি আমার স্বামীর উপর রেগে আছি। আমি এত বছর পর তার সাথে দেখা হয়েছে, আমি অভিমান করে তার সাথে ভালো ব্যবহার করছিলাম না। সেই তার এক ফ্রেন্ডের সাথে ঢং করছিল, সেটাও আমার সহ্য হয়নি। এমনিতেই রাগ করে আছি, তার উপরে এইসব দেখে আরও রাগ হয়েছিল আমার। তাই আমি যা ইচ্ছে বলেছি। আমার স্বামী কেমন সেটা আমি খুব ভালো করেই জানি। আমার স্বামী অন্য কারো কাছে খারাপ হলেও আমার কাছে সে কেমন তা তো আমি খুব ভালো করেই জানি, তাই না? আমি রেগে ওসব বলি যেন ওই মেয়ে আমার স্বামীর আশেপাশেও আর না আসে, ওকে খারাপ ভেবে নেয় যেন। নদীর কথা শুনে একজন বলে, আপনি কি একটা সাইকো পাগল নাকি? লোকটা আর কিছু বলতে যাবে, আয়ান নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে লোকটার মাইক হাতে নিয়ে ওর মাথায় বাড়ি মেরে আরও মারতে যাবে। সবাই আয়ানকে জড়িয়ে ধরে থাকতে লাগলো। আয়ান বলতে লাগলো, আমাকে ছাড়, ওর মাথা মুখ আমি ফাঁচিয়ে দেব। ওই অনেকক্ষণ ধরে বেশি কথা বলছে, সব সহ্য করে নিয়েছে। আমার স্ত্রীকে বলে পাগল, সারা তোকে তো আমি। নদী আয়ানের সামনে দাঁড়িয়ে বলে, আয়ান চুপ করবে? উনি ভুল কিছু বলেনি, আমি আসলে পাগল, সাইকো। আমি ভালো হলে কখনোই তোমায় এইভাবে থাকতে হতো না। আমায় ক্ষমা করে দিও প্লিজ। নদী কান্না করবে না, ওর মাথা খারাপ। ও অনেকক্ষণ ধরে উল্টাপাল্টা কথা বলছিল। আর তুমি এখানে কেন এসছো? তোমাকে এখানে আসতে বলেছে? আমি তোমার ভালো স্ত্রী হতে পারিনি। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তারপরেও তুমি কেন আমার সাথে কথা বলো, কথা ভাবো আমার? আমি তোমার যোগ্য না আয়ান, প্লিজ আমার কথা আর ভেবো না তুমি। তুমি যেমন হও, তুমি আমার স্ত্রী। আমি তো জানি আমার স্ত্রী কেমন। আর যে ভিডিওগুলো উল্টাপাল্টা নিউজ ছড়াইছে তাকে আমি ছাড়বো না। চুপ করো। নদী সবার দিকে তাকিয়ে বলে, আশা করি সবার প্রশ্নের উত্তর পেয়েছেন। আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। নদীর কথা সবাই এক এক করে প্রশ্ন করে সবার প্রশ্নের উত্তর দিতে লাগলো। সবাইকে বিদায় করে দিয়ে পুলিশকে বলল, এখনো কেন ছাড়ছেন না? এই নিন প্রমাণ, ওই যে আমার হাজবেন্ড। রাকিব, কাগজগুলো দেখাও। কাগজগুলো দেখালে পুলিশ চলে গেল। আয়ানকে নদী শক্ত করে জড়িয়ে ধরে বলে, আয়ান আমায় ক্ষমা করে দাও। আমি কখনোই ভাবিনি এমন কিছু হবে। আমি রাইসার সাথে তোমায় সহ্য করতে পারছিলাম না। যখন শুনি রাইসা তোমার ফিয়ান্সে, আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি কি করব বলো? তোমার সাথে যত রাগ দেখাই, আমি যে তোমার পাশে কাউকে সহ্য করতে পারি না তা তো তুমি জানো। আমায় প্লিজ ক্ষমা করে দাও। আমি আর কোনোদিনও এমন কাজ করব না। আয়ান নদীর কোমর ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, তোর কি মনে হয় আমি মেনে নিলে আর আমার ফ্যামিলি তোকে মেনে নেবে? তুই তোর বাপ আমাকে জেল পর্যন্ত পাঠানোর ব্যবস্থা করছিল। আমাদের মান সম্মান সব শেষ করে দিয়েছিস। সেখানে তোকে বউ করে ঘরে নিয়ে আসবো? অসম্ভব।
তোর প্রতি যে ভালোবাসা ছিল সব উঠে গেছে। আয়ান, চুপ, একদম চুপ। আমার নাম তোর মুখেও নিবি না। এখান থেকে বের হ তোরা। আয়ান নদীকে ধাক্কা দিয়ে বের করে দিল। হঠাৎ করে নদী চমকে উঠে বলে, আয়ান। নদীর মুখে আয়ানের কথা শুনে সবাই ভ্রু কুচকে তাকালো। আয়ান বলে উঠল, বেআইন, যাবেন না নাকি? আর কতক্ষণ এখানে বসে থাকবেন? সবার খাওয়া শেষ, আপনারটা তো খেয়ে নেন তাড়াতাড়ি। উফ আপু, তুমি এত কি ভাবো বলো তো? বোন তাড়াতাড়ি খা। নদী সবার কথা শুনে পেছনে সামনের দিকে ঘুরে চোখ বুলিয়ে দেখতে লাগলো। নদী নিজেকে রেস্তোরাঁয় দেখে বুকে 3বার থুতু দিয়ে ভাবতে লাগলো, উফ, তাহলে এতক্ষণ কল্পনা করছিলাম। উফ, কি জঘন্য কল্পনা ছিল। আল্লাহ, এমন যেন কখনোই না হয়। আপনার কি ঝাল লাগছে নাকি? পানি খেয়ে নেন। নদী চোখের কাছে হাত দিলে দেখে পানি। নদী তাড়াতাড়ি করে মুছে ফেললো। আয়ানের হাত থেকে পানি খেতে লাগলো। পানি খেয়ে সবার সাথে বের হয়ে গেল। নদী আয়ানের বাইকে উঠে পড়লো। আয়ানের কাঁধে হাত দিয়ে বসে থাকলো। তুলি উঠে বসলো। আয়ান বাইক চালাতে লাগলো। সারাদিন ঘোরাঘুরি করে আয়ান বলে উঠল, ভাইয়া, ওনাদের আজকে আমাদের বাসায় থাকতে বলি। সন্ধ্যা হয়ে গেছে, বাসায় একা পাঠানো উচিত না। আম্মু জানলে দুজনকে মেরে ভর্তা বানাবে। সারাদিন হবু বউ নিয়ে ঘুরছি। আমরা কি ওনাদের সাথে খারাপ কিছু করছি নাকি? আর উনি তো আমার ভাবি হবেই। আরে ওই বাসায় যাওয়া যাবে না, আমাদের ট্রেনে তুলে দিয়ে আসো। আমরা রেখে আসবো। দরকার নেই। হ্যাঁ বেআইন, আপনি সবসময় তো বেশি বুঝেন কেন? আয়ান ঠিক বলেছে, চলো উঠো। আয়নের বাইকে নদী তুলি উঠে পড়ল। রূপা রাফি যেতে লাগলো। নদীদের বাসায় যেতে যেতে রাত 8টা বেজে গেল। দুজন নদীদের বাসার সামনে গাড়ি থামিয়ে দিল। 3জন নেমে পড়ল। রূপা বলে ওঠে, ভিতরে আসো দুজন। না, আপনারা যান। ও বেআইন, আমার তেল প্রায় শেষের দিকে, টাকা দেন। আয়নের কথা শুনে সবাই ভ্রু কুচকে তাকালো। রূপা বলে ওঠে, কত লাগবে বলো। আপনারটা লাগবে না, বেআইনকে নিয়ে ঘুরেছি, তাই বেআইন দিবে। টাকা দেন। এই ফালতু মজা বাদ দিয়ে চল বের হই। আঙ্কেলের চোখে পড়লে সমস্যা হবে। কিসের ফালতু মজা বেআইন? টাকা বের করেন। আমার থেকে টাকা নিবে, দিব নাকি? নদী ইট তুলতে যাবে। আয়ান সাথে সাথে বলে, আরে রে, আমি মজা করছি। ওটা দিয়ে বাইক মারলে আমার বউ ব্যথা পাবে। আমি ব্যথা পাবো মানে? আরে আপনি না, আমার বাইক আমার প্রথম বউ। ভালো তো, বউ নিয়ে ভাগে এখান থেকে। নদী তুই কেন বলছিস? তোমার দেবর হবে এজন্য কি মাথায় তুলে রাখবো নাকি? আয়ান, রাফি ভিতরে চলো। আব্বুকে বলা চাপে তোমাদের সাথে দেখা হয়েছিল, পরে রেখে গেল। না না, আমি তোমার আব্বুর সামনে যেতে পারবো না, আমার ভয় লাগে। বাই। আয়ান, বাইক ঘুরা। ওয়েট, মিথ্যা কেন বলবেন? আঙ্কেল জানে না আপনারা আমাদের সাথে ছিলেন? না, আব্বু জানে আমার বান্ধবীদের সাথে দেখা করতে গেছি। আম্মু শুধু জানে। বাবা, মেয়ে তো না জানে তুলছি পাতা। আল্লাহ, আমার মাইয়া দিলে মায়ের মতো যেন একদম না হয়। আয়ানের কথা শুনে নদী রেগে মারতে যাবে। আয়ান সাথে সাথে বাইকে স্টার্ট দিয়ে পেছনে ঘুরে মুখ ভেঙচি দিল। তুলি ভ্রু কুচকে তাকিয়ে বলে, এই কাহিনী কি? আপু, তুই কি বিআইয়ের উপরে ক্রাশ খাইছস নাকি? আমি কিন্তু খেয়াল করেছি তুই বিআইয়ের শরীরে ঘ্রাণ নিচ্ছিলি, এমনকি বউ জামাইয়ের মতো জড়িয়েছিলি। চুপ কর, কি বলিস? মাথা খারাপ নাকি? ভেতরে চল। 3জন ভেতরে চলে গেল। আয়ান রাফি বাসায় যেতে যেতে 10টা বেজে গেল। 2জন দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাতে আয়ানের আম্মু দরজা খুলে দিল। 2জন ভেতরে যেতেই আয়ানের আম্মু বলল, সারাদিন 2জন কই ছিলেন? আম্মু একটু ঘোরাঘুরি করতে, রাত হয়ে গেছে। 2 ভাই কি শুরু করেছেন বলবেন? আমাদের সাথে 3টাই নিয়েছিল। কারা ছিল? রাফি ঢোক গিলতে লাগলো। আয়ান বলে ওঠে, আমার বান্ধবী আর আমরা একসাথে বড় হয়েছে। সেখানে মেয়ে মানুষ বাইকের পিছনে থাকতেই পারে, এখানে এইভাবে বলার কি আছে? বুঝেছি, নোংরামি বের করছি। তোর বিয়েটাই ডেট দিয়ে দিব, 2জনের বিয়ে একসাথে করবে। মানে কি? আমি বিয়ে করব না। এখন মেয়ে নিয়ে ঘোরার সময়, প্রেম করার সময়। বউ নিয়ে ঝামেলা কাঁধে নিয়ে ঘোরার সময় না। আয়ান কথাটা বলেই চলে যেতে নিলে আয়ানের আম্মু রেগে বলে, পুরো বাদর হয়েছে, লজ্জা শরম বলে কিছুই নেই। কতটা খারাপ মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানে না। মায়ের সামনে এইসব কথা বলতে লজ্জা করে না কুত্তা একটা? রাফি ওর আম্মুকে জড়িয়ে ধরে বলে,
আম্মু শান্ত হও, তুমি তো জানোই আয়ান ওই রকম, ওর কথা ধরে লাভ আছে, চলো ভিতরে যাই। রাফি ওর আম্মুকে শান্ত করে নিয়ে যেতে লাগলো। আয়ান রুমে গিয়ে ফ্রেশ হয়ে উপর হয়ে শুয়ে পড়ে ঘুমিয়ে গেল। 1 মাস পর আয়ান নদীকে টান দিয়ে এক রুমে নিয়ে গিয়ে খাটের ওপরে ফেলে দিয়ে বলল, ওই ছেলেটার সাথে নাচলে কেন? দুলাভাইয়ের বন্ধু হয়, আর আমি যেহেতু বেআইন হই সেখানে এইসব হবেই। কিসের বেআইন? তুমি আমার স্ত্রী। আমার স্ত্রী হয়ে পরপুরুষের সাথে এত ঘষাঘষি করতে পারবে না। আমি বিয়ে মানি না, সেখানে তো তোমার স্ত্রী। হ্যাঁ, বিয়ে মানো বা না মানো, তুমি নিজেও ভালো করে জানো আমি তোমার হাজব্যান্ড। আমার সাথে বেশি বুঝো না, বেশি বুঝলে কিন্তু বাচ্চার মা বানানোর ব্যবস্থা করে দেব। আয়ানের কথা শুনে নদীর রেগে সজোরে থাপ্পড় মেরে দিয়ে বলে, ছি, কি জঘন্য ভাষা! কি করবি তুই? হ্যাঁ, কাপুরুষ কোথাকার! জোর করে শরীর পাবি, ভালোবাসা কোনোদিনও পাবি না। আয়ানের রাগ হতে লাগলো। আয়ান নদীকে ধাক্কা মেরে সোজা দরজা লাগিয়ে দিয়ে দিল। নদী বলে ওঠে, দেখো, আমি কিন্তু চিৎকার করব। আমার সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করলে না, আমি চিৎকার করবো। আয়ান আয়ান রেগে কোনো কিছু না বলে সোজা নদীর উপর ঝাঁপিয়ে পড়ল। নদী চিৎকার করার আগেই আয়ান নদীর ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। আয়ান রাগের বশে নদীর শাড়ির আঁচল বুকের উপর থেকে ফেলে দিয়ে ঠোঁটে স্পর্শ দিতে লাগলো। নদী সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। আয়ানের শক্তির সাথে নদী পেরে উঠল না। আয়ান নদীকে আদর করতে লাগলো। নদীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। নদীর রাগে কষ্টে চুপ করে থেকে চোখের পানি ফেলতে লাগলো। আয়ান আদর করতে করতে ক্লান্ত হয়ে নদীর উপর শুয়ে থাকলো। আয়ান ঘড়ির দিকে তাকাতেই আয়ান নদীর ওপর থেকে উঠে বলে, এটা করতে বাধ্য করলে আমি ভুলে তোমার সাথে শারীরিক সম্পর্ক করে ফেলেছিলাম। সেদিন আমি তোমাকে বিয়ে করি, তারপরও তুমি আমাকে চা না তাই বলছো। আমি ভুল করছিলাম। আমি তো তোমাকে ভালোবাসি, তুমি নিজেও বাসতে, সেখানে কেন এমন করো? আমি ভুল করছিলাম, কতবার ক্ষমা চাইছে। কেমন ভালোবাসেছো, ক্ষমা করতে পারো না? আয়ানের কথায় নদী বলে ওঠে, চলে যাস কেন? আয় না, আয়। তুই আবারও প্রমাণ করলি তুই আমাকে না, শুধু আমার শরীরকে ভালোবাসিস। একদম ঠিক, তোমাকে আসলে ভালোবাসি না, আমি তোমার শরীরকে ভালোবাসি। কি করবে? হ্যাঁ, করো। ছি, এই কথা স্বীকার করতে লজ্জা লাগে না? না, একদম লাগে না। সবাই শরীরকে ভালোবাসে, কয়জন মনকে ভালোবাসে। মন দিয়ে কি হবে যদি শরীর না পায়? বাবা যদি না হতে পারি? আয়ানের কথা শুনে নদীর রাগে দুঃখে বলে, স্টপ প্লিজ, চুপ করো। আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি একটা নোংরা মনের মানুষ। তোমাকে জীবনে ভালোবেসে বিশ্বাস করে অনেক বড় ভুল করেছিলাম আমি, আর আজ সেই ভুলের মাসুল আমায় দিতে হলো। ঠিক, আমাকে ভালোবেসে আসলে ভুল করছো। আমি নোংরা মনের মানুষ। শোনো, তোমার যেইটা ভালো লাগে ওইটাই ভালো। শুধু একটা কথা মাথায় রাখবে, আমি তোমাকে ভালোবাসি, আর আমার লাইফে শুধু তুমি আছো, আর তুমিই থাকবে। চুপ, ওই মুখে ভালোবাসার কথা একদম বলবে না। এটা কখনোই ভালোবাসা হতে পারে না। যেইটাই ভালো লাগে ওইটাই ভাবো। শুধু একটা কথা মনে রেখো, তুমি আমার না হলে কারো হবে না। আয়ান কথাটা বলে নিজের পোশাক ঠিক করে বের হয়ে গেল। নদী শাড়ি ঠিক করে কান্না করতে লাগলো। আয়ান রুম থেকে বের হয়ে গেল। নদী অনেকক্ষণ কান্না করে রেগে রুম থেকে বের হয়ে গেল। নদী সোজা নিচে চলে গেল। নিচে গিয়ে আয়ানের কাজিনদের সাথে নাচতে লাগলো। নদীকে পাগলের মতো সবার সাথে নাচতে দেখে সবাই অবাক হয়ে গেল। তুলি নদীকে টান দিয়ে বলতে লাগলো, আপু কি করছো? পাগল হয়েছো নাকি? এভাবে ছেলেদের সাথে নাচতে লজ্জা করে না? আব্বু আম্মু দেখলে জানে মেরে ফেলবে। ছাড় আমায়। নদী তুলিকে সরিয়ে দিয়ে ছেলেগুলোর সাথে বিচ্ছিরিভাবে নাচতে লাগলো। রাফি রূপা দুইজন বসে থেকে বলতে লাগলো, তোমার বোনের আবার কি হলো, এভাবে নাচছে কেন? বুঝতে পারছি না, এর মাথায় কখন কি ঢুকে আল্লাহ ভালো জানে। ইচ্ছে করছে ঠাস করে থাপ্পড় মেরে আসি। নতুন বউ বলে কিছু করতে পারছি না। রাফি রূপা কথাগুলো বলতে লাগলো। নদী ড্রিঙ্কসের বোতল নিয়ে ড্রিঙ্কস করতে লাগলো আর শাড়ির আঁচল ফেলে দিল। সবাই অবাক হয়ে তাকালো। আয়ানের আব্বু আম্মু, নদীর আব্বু আম্মু থ হয়ে গেল। নদীর আব্বু রেগে নদীর কাছে গিয়ে চুল ধরে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। নদীর আব্বু রেগে বলে ওঠে, এভাবে নোংরামি করতে লজ্জা লাগে না? তোকে আমরা এই শিক্ষা দিয়েছি। নদী কান্না করতে করতে বলে, আব্বু, আমি একটা খারাপ মেয়ে, আমার কাছে এইটাই কম বিষয়। নদীর কথা শুনে নদীর আব্বু রেগে মারতে যাবে। নদীর আম্মু টান দিয়ে নিজের কাছে নিয়ে বলে,
নদী কি হয়েছে? এসব কি বলছিস? মাথা খারাপ হয়ে গেছে তোর? সবাই কি সব বলছে? মান সম্মান শেষ করে দেবে নাকি? নদী ওর আম্মুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, আমি তো মান সম্মান রাখি নাই আম্মু। আমাকে আমার মতো থাকতে দাও। আমি ভালো মেয়ে নই। আমি পতিতায় কাজ করবো এখন থেকে। নদীর কথা শুনে নদীর আম্মু থাপ্পড় মারতে যাবে, আয়ান নিজেকে কন্ট্রোল করতে না পেরে নদীর কাছে গিয়ে হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে শাড়ির আঁচল তুলে দিলে ড্রিঙ্কসের বোতল হাত থেকে কেড়ে নিয়ে বলল, তুমি কি চাচ্ছ? কি শুরু করছো? কি করতে চাইবো? তুই তো সব করিস, আমাকে করতে দিস? আমি তো পতিতালয়ে যাওয়ার জন্য রেডি আছি। নদীর কথা শুনে আয়ান রাগে দুঃখে সজোরে থাপ্পড় মারল। সবে চমকে উঠল। নদী নিচে পড়ে গেল। নদী ব্যথায় কান্না করতে করতে বলে, থাপ্পড় কেন মারছিস? পারলে মেরে ফেল না। আমাকে থাপ্পড় কেন দিস তুই? ও আমি তো খারাপ মেয়ে, আমাকে তো থাপ্পড় মারা উচিত। মার তুই, তুই তো ভালো ছেলে। নদী কথাগুলো বলে পাগলের মতো হাসতে লাগলো। আয়ান রাগে দুঃখে ড্রিঙ্কসের বোতল দিকে তাকিয়ে নদীকে টান দিয়ে দূরে বলল, এটা মার, নিজের রাগ কমা, মার আমাকে। আমি তোর মতো নাকি যে মরতে যাবো? ছাড় আমায়, নাচবো আমি। আয়ান, তুই কেন নদীকে মারছিস? বিআইন, নদীকে নিয়ে রুমে যান। আমি কোথাও যাবো না, নাচবো আমি। আমার নাচতে ইচ্ছে করছে। এ আমার হাত ছাড়। নদী আয়ানের হাত থেকে সরানোর চেষ্টা করতে লাগলো। আয়ান নদীকে জড়িয়ে ধরে বলতে লাগলো, নদী, আম সরি, প্লিজ এমন করো না, সবাই দেখছে, প্লিজ শান্ত হও। ছাড় আমায়। আমার কাছে কেন ক্ষমা চাচ্ছিস? আমি তো তোর ব্যবহার করা মেশিন একটা। ছাড় আমায়। আমার শরীর আমি সবাইকে দেখতে বেড়াবো। ছাড় বলছি। নদী প্লিজ চুপ করো। নদীর আব্বু নদীকে টান দিয়ে সামনে নিয়ে এসে থাপ্পড় মারতে লাগলো। চুলের মুঠো ধরে মারতে গেলে নদী হাসতে হাসতে লাগলো। নদী হাসতে হাসতে বলল, আব্বু আমার যত ইচ্ছে মারো, আমি তোমার কিচ্ছু বলবো না। আব্বু আমি অনেক খারাপ মেয়ে হয়ে গেছি। আব্বু আমি তোমায় অনেক ধোঁকা দিয়েছি। তুমি আমার যত ইচ্ছে মারো। আমার আমার ভেতরের কষ্টগুলো কাছে সব সব মারি, কিছু না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আমি খুশি হব। আব্বু তোমাকে ধোঁকা দেওয়ার শাস্তি আমি প্রতিনিয়ত পাচ্ছি। আমাকে মারো আব্বু। নদীর কথা শুনে নদীর আব্বু ছেড়ে দিল চুল। নদীর আব্বুর চোখে পানি চলে আসলো। নদীকে সোজা করে দাঁড় করিয়ে বলে, নদী কি হয়েছে? মা তোর এমন পাগলামি কেন করছিস? তোর মনের ভেতরে কিসের এত কষ্ট? মা বল, তোর আব্বুকে বল কি হয়েছে? কেন এমন উল্টাপাল্টা কাজ করছিস? নদীর আব্বুকে কান্না করতে দেখে নদী চোখের পানি মুছে দিতে দিতে বলে, আব্বু আমি একজনকে ভালোবাসতাম। তাকে আমি তোমার থেকেও বেশি ভালোবেসেছি, বিশ্বাস করো। কিন্তু সে আমায় ভালোবাসে না আব্বু। তোমার মতো আমাকে নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসে না আব্বু। আমি তোমাকে ধোঁকা দিয়েছি আব্বু। যাকে এত ভালোবাসলাম সেই আমায় ভালোবাসে না আর। নদী কথাগুলো শেষ করার আগেই অজ্ঞান হয়ে গেল। নদীর আব্বু ধরে ফেললো। আয়ানের আব্বু বলে, বিআইন, নদী মামুনিকে কোলে নিয়ে নেন, রুমে নিয়ে চলেন। নদীকে কোলে তুলে নিয়ে গেল সবাই। নানা ধরনের কথা বলতে লাগলো। আয়ান নদীর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আয়নের চোখের পানিগুলো গড়িয়ে পড়তে লাগলো। আয়ান এক মুহূর্ত ওইখানে না থেকে বাইক নিয়ে বের হয়ে গেল। আয়ান চোখের পানি এক হাতে মুছতে লাগলো আর বাইক চালাতে লাগলো। 4 দিন পর। আয়ান, 4 দিন তোর কোনো খোঁজ খবর ছিল না, কই ছিলি? ফোন বন্ধ কেন? আর তোর এই অবস্থা কেন? তুই কি অ্যাক্সিডেন্ট করছিলি নাকি? বাইক কন্ট্রোল করতে না পেরে একটা গাড়ির সাথে ধাক্কা লেগেছিল। 3 দিন অজ্ঞান ছিলাম, মাথা একটু বেশি ব্যথা পেয়েছিলাম। আয়ানের কথা শুনে আয়ানের আম্মু বলে ওঠে, কি তুই ঠিক আছোস বাবা? আয়ানের আম্মু আয়ানকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিয়ে কান্না করে দিয়ে বলে, আর বাইক চালাবি না। যদি এর থেকে বড় কিছু হয়ে যেত, আমি আমার সন্তানকে কোথায় পেতাম? একদম আর বাইক ধরবি না, চাবি দে। আয়ান ওর আম্মুকে এভাবে কান্না করতে দেখে মুচকি হাসি দিয়ে আয়ানের আম্মুর চোখের পানি মুছে দিতে দিতে বলে, আম্মু, বাচ্চাদের মতো কান্না করছো কেন? আল্লাহ কার মৃত্যু কিভাবে রেখেছে কেউ জানে না আম্মু। আর তোমার দোয়া আমার উপরে আছে, ইনশাল্লাহ আমার কিছু হবে না। আল্লাহ যখন চাইবে তখন আমাকে নিয়ে যাবে। আম্মু কান্না করো না, আমি একদম ঠিক আছে। আয়ান ওর আম্মুর কপালে চুমু দিয়ে চলে গেল। সিঁড়ি বইতে গেলে দেখে রূপা রাফি আয়ানকে দেখে চমকে গেল। আয়ানকে বলে ওঠে, আয়ান, কি হয়েছে তোর?
মাথায় ব্যান্ডেজ করা, হাতে ব্যান্ডেজ করা, কি হয়েছে তোর? অ্যাক্সিডেন্ট করছিলি, 4 দিন অজ্ঞান হয়েছিলি, তারপরে ও বাইর চাবি ছাড়বে না। যার যা ইচ্ছে তাই করুক, আমার তাতে কি। কথাগুলো বলে কান্না করতে লাগলো রাফি। আয়ানকে জড়িয়ে ধরে বলে, ভাই, বেপরোয়াভাবে বাইক কেন চালাস? তোর যদি এর থেকে বড় ক্ষতি হতো তাহলে কি হইতো? আয়ান রাফিকে নিজের থেকে সরিয়ে দিয়ে বলে, কি আর হবে, আমার মৃত্যু হতো, এর থেকে বেশি কিছু তো আর হবে না। আয়ানের কথা শুনে রাফি রেগে মারতে গিয়েও মারল না। আয়ান রাফির গাড়ি চুমু দিয়ে দৌড়ে চলে গেল হেসে। রাফি রেগে বলে, আম্মু, ওকে যত তাড়াতাড়ি পারো বিয়ে করিয়ে দাও। বউ আসলে তখন বউয়ের আসল ধরে থাকবে, এমন ফালতু কথা তখন আর বলবে না। বিয়ে না করলে কিভাবে করব? জোর করে করাবে। হ্যাঁ, জোর পড়িয়ে অন্য জনের মেয়ে জীবন নষ্ট করি? এই যে ছেলে, যার যে ধরে ওইটাই করে। একবার যদি বলে বউ হিসাবে মানে না, তাহলে ওই মেয়ে কি হবে বুঝতে পারছিস? ওর দিকে ঘুরেও তাকাবে না। এটাই তো ঝামেলা, খালি জেদ নিয়ে থাকে, তেরা কথাকার। আমার কাজিন আছে দেখতে মাশাল্লাহ, আপনারা চাইলে আয়ানকে দেখতে পারেন, ইনশাল্লাহ আয়ানের পছন্দ হবে। ওই দেখতে অনেক সুন্দর, ব্যবহার অনেক ভালো। কোনটা? ওই যে সোনালি নাকি নাম, ওই মেয়েটা? জি, ফিরনি দিনে তো এসেছিল। হ্যাঁ, মেয়েটা মার্শাল্লাহ, যেমন দেখতে তেমন সুন্দর তার ব্যবহার, কিন্তু ওই রাজি হবে না দেখতে যেতে। আমরা তো চাচ্ছি আয়ানকে আমি আমাদের বাসায় নিয়ে যাই, ওখানে গিয়ে আমার এই কাজিনও তো থাকবে। আর পরীক্ষা শেষ, দুজন দেখা কথাবার্তা বলতে বলতে আশা করা যায় পছন্দ হবে। সব বুঝলাম, আয়ানকে কি ওই মেয়ে পছন্দ করবে নাকি? পছন্দ করবে না কেন? আমার দেওয়ার দেখতে খারাপ নাকি? আমার দেওয়ার মাশাআল্লাহ সব দিক থেকে পারফেক্ট। ওকে নিয়ে যেতে হবে, এখন রাজি করাতে হবে। তুমি জোর করলে আশা করা যায় শুনবি, আর না শুনলে একটা প্ল্যান করা যায়। কি প্ল্যান? আয়ানকে বলো আমি যেতে পারছি না, তোর ভাবিকে নিয়ে যা, আর তোদের গ্রামে বাড়িতে যাবে, সেখানে গিয়ে কিছুদিন থাকবে, আমি গিয়ে তোদের দুজনকে নিয়ে আসবো। আরে ধ্যাত, তোমাকে রেখে গেলে আমার দাদিমারা আমাকে বাসা থেকে বের করে দিবে। আয়ানকে কিভাবে নিতে হয় ওটা আমি দেখে নিব। সাইড দাও, কাজ করব। রূপা রান্নাঘরে চলে গেল। আয়ান রুমে বসে থেকে চোখের পানি ফেলতে লাগলো। আয়ান চোখের পানি মুছতে মুছতে ভাবতে লাগলো, না, আর কোনো চোখের পানি না। আমি স্পর্শ করেছিলাম দেখে ওই এত মানুষের মাঝে নিজেকে পতিতালয় খারাপ মেয়ে নিজেকে ভাবলাম। ওকে আমি ডিভোর্স দেব, পেপারগুলো সাইন করে নেই। আয়ান পাঞ্জাবির পকেট থেকে ডিভোর্স লেটার বের করে সাইন করে দিল। সাইন করে আলমারিতে লুকিয়ে রেখে আয়ান হাতের মাথার ব্যান্ডেজ খুলে শার্ট প্যান্ট নিয়ে গোসল করতে চলে গেল। গোসল করতে ক্ষত জায়গায় জ্বলতে লাগলো। আয়ান গোসল তাড়াতাড়ি শেষ করে শার্ট প্যান্ট পরে নিয়ে বের হলেই দেখে ওর ভাবি রুমে বসে আছে। আয়ান বলে ওঠে, ভাবি, কিছু বলবেন? আয়ান, আমরা গ্রামে যাব, তুমিও আমার সাথে যাবে, এইটাই শেষ কথা। এখন তুমি বলো যাবে কিনা। যদি না যাও তাহলে ভেবে নিব। তুমি আমাকে বোন বা ভাবি হিসাবে ভালোই বাসো না, তুমি আমাকে পছন্দ করো না, আমাকে ঘৃণা করো। রূপার কথা শুনে আয়ান ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, ভাবি, এসব কি বলেন? যা বলেছি একদম ঠিক, এখন তুমি ভেবে দেখো কি করবে। ভাবি, আমার এই অবস্থায় কিভাবে যাব? আমার সেরেই তোমার সেবা করার জন্য তোমার ভাই আমি আছি তো। আরে ধ্যাত ভাবি, নতুন নতুন বিয়ে হয়েছে, কোথায় হানিমুনে যাবেন তা না করে গ্রামে যাবেন, আবার এই কাটা ছেড়ে মানুষকে নিয়ে। আমি এত কিছু শুনতে চাই না। তোমার হাতের ছেড়ে যাওয়ার জায়গা কিছুটা তো শুকিয়ে গেছে, কয়েকদিনে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমাকে বলেন তো, আপনাদের মাঝে হাতটি হয়ে যেয়ে কি করব? আমি গেলে অশান্তি হবে, আমি যেখানে যাই সেখানে ঝামেলা হয়। অত কিছু আমি বলছি না, আর কোনো কিছু শুনতেও চাই না। আচ্ছা, ধরলাম গেলাম, আঙ্কেল আন্টি আপনার ফ্যামিলির মানুষজন কেমন চোখে দেখবে আমাকে বলছেন? সবাই বলবে ছেলেটা কি বেহায়া, ভাই ভাবির সাথে চলে এসছে। পেঁচিয়ে কথা বলে লাভ নেই, আব্বু আম্মু নিজেও বলেছে। ওয়েট, কল দেই। রূপা ওর আব্বুকে কল দিলে নদীর আব্বু কল রিসিভ করে বলে, হ্যাঁ রূপামা, বল। আব্বু, আয়নকে নিয়ে গেলে নাকি সবাই ওকে বেহায়া বলবে, এই জন্য ও যাবে না। তুমি ওর সাথে কথা বলো তো। রূপা আয়ানের কাছে দিয়ে দিল। আয়ান শরমে নদীর আম্মুর সাথে কথা বলতে লাগলো, আর রূপার ব্যাগে আয়নের সবকিছু গুছিয়ে তুলতে লাগলো।
আয়ান কথা বলা শেষ করে রূপার কাছে দিলে রূপা বলে, খাবার খেয়ে বের হব। ভাবি তারপর আমার ভালো লাগছে না, প্লিজ। বুঝেছি আমাকে ঘৃণা করো, ওকে যাওয়া লাগবে না। ধ্যান ভাবি, বারবার কি বলেন? আপনাকে ঘৃণা কেন করব? তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে আসো। রূপা চলে গেল। আয়ান উপায় না পেয়ে আয়ান খাটে বসে পড়ল। আয়ান হঠাৎ করে টেবিলের দিকে চোখ গেলে। আয়ান চলে গেল, টেবিলের সামনে বসে চিঠি লিখতে লাগলো। লেখা শেষ করে কাগজ ছিঁড়ে নিল। ডিভোর্সের কাগজটা দুইটা একসাথে করে ব্যাগের ভেতর রেখে দিল। আয়ান রেডি হয়ে নিচে চলে গেল। সবার সাথে খাবার খেয়ে আয়ান ওর আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। স্টেশন নামিয়ে দিলে তিনজন নেমে সোজা ট্রেনে উঠে পড়ল। আয়ান বাহিরের দিকে তাকিয়ে থাকলো। রাফি রূপা নিজেদের মতো গল্প করতে লাগলো। আয়ান ভাবতে লাগলো, আমরা তিনজন যাচ্ছি, নদী কোথায়? ওনার সাথে তো দেখা করতে হবে। ভাবিকে জিজ্ঞেস করবো নাকি? আয়ান রূপার দিকে তাকাতেই রূপা বলে, কিছু বলবে? আঙ্কেল আন্টি যাবে না? ওরা সবাই আগে চলে গেছে। ও আচ্ছা। আয়ান আর কিছু বলল না। গ্রামে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। 8টার সময় ট্রেন থেকে নামলো। আয়ান কাঁধে ব্যাগ নিল। রাফি ওদের লাগেজ নিয়ে যেতে লাগলো। আয়ান রূপা রাফির পেছন পেছন যেতে লাগলো। একটা সিএনজি ভাড়া করে তিনজন উঠে পড়ল। বাসার সামনে নামিয়ে দিলে রাফি ভাড়া দিয়ে দিল। রূপা আয়ানকে বলল, আসো। আয়ান রাফি রূপার সাথে যেতে লাগলো। সদর দরজায় নক করে দরজা খুলে দিল কাজের লোক। তিনজন ভেতরে গেলে রূপা সবার সাথে জড়িয়ে ধরে কুশল বিনিয়োগ করলো। সাথে রাফিও সবার সাথে কুশল বিনিময় করলো। আয়ানকে দেখে নদী অন্যদিকে ঘুরে তাকালো। রূপা আয়ানকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। তুলি বলে ওঠে, আয়ান ভাইয়া, তোমার কি হয়েছে? আয়ান, তুমি 4 দিন কই ছিলে? আর তোমার কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছিল, 4 দিন নাকি হসপিটালে অজ্ঞান হয়েছিল। মাথায় ভালোই ব্যথা পেয়েছে, হাতে অনেকটা ছিঁড়ে গিয়েছে। আর রুমে একা একা থাকবে তাই টেনে নিয়ে চলে এসেছি। রূপার কথা শুনে দাদিমা বলে ওঠে, ভালো কাজ করেছো, মাশাআল্লাহ। আমার তো বয়ফ্রেন্ড হিসাবে অনেক পছন্দ হয়েছে। রাফির দিক থেকে নজর সরিয়ে নিয়ে আয়ান তুমি আমার বয়ফ্রেন্ড হবে। দাদিমার কথা শুনে আয়ান সাথে সাথেই হেসে দিল। আয়ান দাদিমার সামনে হাঁটু গেড়ে বসে বলল, ডিয়ার অল্প বয়সের সাদা চুলওয়ালা মাইয়া, আপনি কি আমার অল্প বয়সের গার্লফ্রেন্ড হবেন? আয়ানের কথা শুনে সবাই হাসতে লাগলো। দাদিমা আয়ানের হাতে হাত রেখে লজ্জা মুখ বানিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি আপনার গার্লফ্রেন্ড হতে চাই। আয়ান হেসে উঠে পড়ো। আয়ান বলে ওঠে, উফ ভাবি, এত সুন্দর গার্লফ্রেন্ডকে লুকিয়ে রাখছিলেন কেন? গার্লফ্রেন্ড এখানে লুকিয়ে আছে দেখে তো আমি সুন্দর গার্লফ্রেন্ড পাচ্ছিলাম না। যাক, এখানে এসে ভালোই হলো, গার্লফ্রেন্ড পাইলাম অল্প বয়সের। আয়ানের কথা শুনে সবাই হাসতে লাগলো। হঠাৎ করে সিঁড়ি দিয়ে নামা মেয়েটার দিকে চোখ গেলে আয়ান চমকে গেল। আয়ানকে দেখে মেয়েটা চোখ বড় বড় করে ফেলল। আয়ানকে দেখে মেয়েটা বলে ওঠে, মিস্টার আয়ান, আপনি এখানে? আপনি এখানে? এইটা আমার বাসা, আমি এখানে থাকবো না তো কোথায় থাকবো? আপনি কি আমার ফ্যামিলির কাছে বিচার দিতে এসেছেন নাকি? কিসের বিচার? আমি এখানে ঘুরতে এসেছি, আর আপনি এই বাড়ির মেয়ে। আগে জানলে কখন এই বাড়িতে পা রাখতাম না। কি হয়েছে আয়ান? সোনালির সাথে তোমার আগে দেখা হয়েছিল নাকি? বিয়াদব একটা ছেলে। আপু আমাকে থাপ্পড় মারছিল রাস্তায়। আয়ান কি বলে? থাপ্পড় খাওয়ার কাজ করলে মানুষ থাপ্পড় মারবে। আমি চাইলে কিন্তু আমার প্রতিশোধ আমি নিতে পারি। মামুনি, যা হয়েছে আবার হয়েছে। আয়ান রূপার দেবর হয়। সোনালি অবাক হয়ে বলে, এমন খচ্চর ছেলে দুলাভাইয়ের ভাই কিভাবে হয়? ভাবি আপনার কি হয়? আমার চাচাতো বোন। ও যাই হোক, আপনার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছে আমার নেই। এখানে ঘুরতে এসছি, কারোর সাথে ঝামেলা চাচ্ছি না, শান্ত হয়ে থাকতে চাচ্ছি। তুলি আয়ানকে নিয়ে যা। তুলি আয়ানকে নিয়ে চলে গেল। সোনালি চলে গেল। রূপা বলে ওঠে, যাক বাবা, এই দুটার সাথে আগেই ঝামেলা হয়ে আছে। বিয়ের কথা বাদ দিই, এদের দ্বারা বিয়ে কখনো সম্ভব না। বিয়ে মানে? আয়নের সাথে সোনালির বিয়ে ঠিক করতে চাইলাম। ওদের দুজন একে অপরের সাথে কথা বলে দুজন একে অপরকে পছন্দ করবে। উল্টোটা দেখি এদের মাঝে ঝামেলা বেজে আছে। নদীর দাদিমা হেসে বলে, আরে ঝগড়া পড়ে, ভালোবাসা আছে। তো দাদুকে তো আমি আগে সহ্য করতেই পারিনি। আস্তে আস্তে তাকে কিভাবে ভালোবেসে ফেলেছিলাম, তাকে ছাড়া কিছুই বুঝতাম না।
ও মা গো দাদিমা, তুমি দাদুকে আগে সহ্য করতে পারতে না? রূপার কথা শুনে দাদিমা লজ্জা পেয়ে গেল। সবাই কথা বলতে লাগলো আর এইদিকে আয়ান তুলির কথা বলতে লাগলো। আর বলো না, তোমার কাজিন একটা ফালতু অহংকারী একটা মেয়ে। আপু তো অনেক ভালো। ভালো না ছাই। বাদ দেন, ফ্রেশ হয়ে নেন। আয়ান ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বসে থাকলো। আয়ান ব্যাগের দিকে তাকিয়ে থেকে ডিভোর্সের কথা মনে পড়ে গেল। আয়ান চোখ বন্ধ করে থাকলো। হঠাৎ করে সোনালি রুমের ভেতরে ঢুকে বলল, আমাদের বাড়িতে অতিথি হয়ে আসলে আমার বোনের দেবর হয়ে এত তেজ নিয়ে কথা বলে কি হলো? সেই তো আমাদের ফ্যামিলির ভেতরে বিয়ে করালে। সোনালি কথাটা বলে। জোরে জোরে হাসতে লাগলো। সোনালি আয়ানের মুখের কাছে এসে বলল, তোমাকেও আমি বিয়ে করে নিব, তোমাকে আমার স্বামী বানিয়ে ছাড়বো। আয়ান রেগে সোনালিকে ধাক্কা দিয়ে বলে, তোমার মতো মেয়েকে আমি বিয়ে করবো? কখনোই না। আমি একজনকে ভালোবাসি আর তাকে সারা জীবন ভালোবাসবো। এত ভালোবাসো যে সেই তোমাকে ছেড়ে চলে গেছে, আজও জানো না সেই কোথায় আছে? দেখো গা, তার বিয়ে হয়ে 5 বাচ্চার মা হয়ে গেছে। সোনালি কথাগুলো বলে হাসতে লাগলো। সোনালির কথায় বিরক্ত হয়ে বলে, এখান থেকে যাও, বিরক্ত করো না। আই লাভ ইউ জান। আই হেট ইউ। উফ জান, হেটের কাছে একদিন লাভ বলবে, অপেক্ষায় থাকলাম মেরি জান। এত বেহায়া কেন তুমি? প্রিয় মানুষকে পেতে যতটা বেহায়া হতে হয় হব, তাও আমি তোমাকে আমার করে ছাড়বো। তোমার কথাটা শুনে কিছু কথা মনে পড়লো। ধন্যবাদ। কি কথা? এই যে তুমি একটা জিনিস বুঝিয়ে নিলে, যাকে আমরা ভালোবাসি সে যদি ভালো না বাসে, জোর করে ছ্যাঁচড়ামি করেও তাকে পাওয়া যাবে না। তুমি যেমন বলছো আমি তোমাকে পাওয়ার জন্য যত বেহায়া হওয়া লাগে হব, কিন্তু আমি তো জানি আমি তোমাকে কোনোদিনও ভালোবাসবো না। দেখা যাবে, আমার ভালোবাসা সত্যি হলে তুমি আমার হবেই। এখান থেকে যাও। ভালোবাসি জান তোমাকে। সোনালির কথা শুনে আয়ান চুপ হয়ে গেল। আয়ান উঠে দাঁড়িয়ে বলে, সোনালি যাও প্লিজ। আয়ানের গালে চুমু দিয়ে দৌড়ে চলে গেল। আয়ান ওর দিকে তাকিয়ে গাল মুছতে লাগলো। আয়ান ভাবতে লাগলো, তার মানে নদীকে আমি শুধু শুধু বিরক্ত করছি। আমি সেম সোনালির মতো কাজ করছি না, আর এমন করব না। আমি নিজেকে চেঞ্জ করব, যেভাবে হোক ওর সাথে একবার দেখা করতে হবে। আয়ান কথাগুলো ভাবতে লাগলো। 9টার দিকে আয়ানকে ডাক দিয়ে নিয়ে গেল। আয়ান সবার সাথে বসলো খাবার খেতে। সোনালি বলে ওঠে, ডিয়ার শত্রু, এইটা তোমার জন্য রান্না করেছি, দেখো আগের থেকে রান্না ভালো হয় নাকি? জঘন্য হবে দেখে বোঝা যাচ্ছে। আয়ান, শুক্র বলে কথা, ওর ভিতরে বিষও মিশিয়ে দিতে পারে। আমি আগ্রহ নিয়ে রান্না করেছি আয়ান, আমি তোমাকে বিষ দিব তোমার মনে হয়? তুমি এইটা ভাবলে কিভাবে? ভাবি অনেকটা দেন তো। খাওয়া লাগবে না, আমি তো বিষ মিশিয়েছি। মজা করছে, আমি তোমাকে রাগানোর জন্য বলছি। আমি এটা বিশ্বাস করি তুমি আমার ক্ষতি কখনোই করবে না। আয়ানের কথা শুনে সোনালি খুশি হয়ে গেল। সোনালি খুশি হয়ে আয়ানকে খাবার বেড়ে দিতে লাগলো। নদী এইটা দেখে না দেখার ভান করে চুপচাপ খেতে লাগলো। আয়ান সোনালির তরকারি দিয়ে খেতে লাগলো। আয়নের দিকে সোনালি আগ্রহ নিয়ে তাকিয়ে থাকলে আয়ান বলে, মুখের দিকে তাকিয়ে থাকো কেন? প্যাঁচার মতো দেখতে এত ঢং করো কেন? জানো কেন তাকিয়ে আছি? প্যাচের মুখে এসব ভাল লাগছে না। তাহলে খাও না, দাও। এই মজা করছে, ছাড়ো। আয়ান সোনালির দুষ্টুমি দেখে সবাই মিটিমিটি হাসতে লাগলো। নদীর রাগে বলে ওঠে, হচ্ছেটা কি? খাওয়ার সময় এত ঢং কেন করিস রে সোনালি? কি করলাম আপু? আয়ান তো আমাকে রাগানোর চেষ্টা করছে। ঢং দেখে বাঁচি না, কেউ না খেলে জোর করার কি আছে? যত সব। নদী কথাগুলো বলে রেগে চলে গেল। সোনালি ভাবা চেকা খেয়ে বলে, এই নদী আপু, এখন এমন হয়েছে কেন? খালি রেগে যায়। মামনি যা হয়েছে বাদ দাও ওর কথা, তোমরা খাও। সবাই মিলে খেতে লাগলো। খাওয়া শেষ হলে আয়ান হাত ধুয়ে উঠে চলে গেল। রুমে গিয়ে হাঁটাহাঁটি করে ঘুমিয়ে গেল। সকালে সোনালির ডাকে ঘুম ভেঙে গেল। আয়ান লাফ দিয়ে উঠে বলে, কি হয়েছে, ডাকছো কেন? কত ঘুমাবে? ওঠো, ফ্রেশ হয়ে নাও, সকালে গ্রামটা ঘুরতে অনেক ভালো লাগবে তোমার। উঠো।
যাও, আমি আসছি। আয়ান উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে সোনালির সাথে বের হয়ে গেল। সোনালির সাথে সারাদিন ঘুরে দুপুরে বাইরে খেয়ে বাসায় চলে আসলো। বাসায় আসতে নদী ভরে ওঠে। কিরে সোনালি, দিন দিন বেহায়া হয়ে যাচ্ছিস নাকি? একটা পরপুরুষের সাথে সারাদিন কোথায় ছিলি? পরপুরুষ হবে কেন? ওই তো আমার ফ্রেন্ড হয়। প্রথম দিনে তো দুজন যেভাবে উঠলি দেখে তো মনে হলো একে অপরকে সহ্য করতে পারিস না। আমি করতে পারি, ওই আমাকে করতে পারে না। ইনশাল্লাহ আস্তে আস্তে আমাকে সহ্য করতে পারবে। আয়ান রুমে যাও। আয়ান রুমে চলে গেল। রূপা সোনালীকে বলল, সোনালি সত্যি করে বলবি আয়ানকে তোর কেমন লাগে? হঠাৎ এই প্রশ্ন কেন? উত্তর দে। ভালোই লাগে। কেমন লাগবে? ও আচ্ছা যা। সোনালি চলে গেল। নদীর রাগ হতে লাগলো। নদী সোজা চলে গেল ছাদে। সোনালির আম্মু আয়ানকে খেতে ডাকলে সোনালি বলে ওঠে, আমরা খেয়ে এসেছি আম্মু, কেউ খাবে না, ঘুমোতে গেলাম। সোনালি রুমে ঢুকে পড়লো। সবাই যার যার রুমে চলে গেল। সবাই ঘুমিয়ে গেলে নদী আয়নের রুমে চলে গেল। রুমে গেলে দেখে আয়ান শুয়ে থেকে ফেসবুকিং করছে। নদীকে দেখে আয়ান বলে, ও, আপনি এসছেন? কি পেয়েছিস তুই? সোনালি শরীর টেস্ট করার ইচ্ছে হয়েছে? হ্যাঁ, আমার কাজিনের যদি কিছু হয় না আয়ান, তোকে আমি জেলের ভাত খাওয়াবো। আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি এতদিন কিছু বলিনি, আমাকে ভাবিস না সরল। আমি আমি অনেক কিছু করতে পারবো। নদী আয়ানকে অনেক ধরনের কথা বলতে লাগলো। আয়ান খাট থেকে উঠে ব্যাগ নিয়ে কাগজ বের করে নদীর দিকে যেতে লাগলো। নদী রেগে আয়ানের গালে থাপ্পড় মেরে বলে, আবারও আমার উপর ঝাঁপিয়ে পড়বি নাকি? হ্যাঁ। আয়ানের মাথা ঘুরে উঠল। আয়ান নিজেকে শান্ত করে নিল। আয়ান নদীর দিকে কাগজটা এগিয়ে দিয়ে বলল, আমি এটা দেওয়ার জন্য আপনার সামনে দাঁড়িয়ে আছি। কিসের কাগজ? ডিভোর্সের। আয়ানের কথা শুনে নদীর বুকের ভেতরে কেঁপে উঠল। আয়ান নদীকে বলে উঠল, এই যে কলম, সাইন করে দেন। আমি বুঝতে পারছি আমি অনেক বড় ভুল করেছি। আপনি এটা সাইন করে দেন। আপনাকে প্রমিস করছি আর কোনোদিন আপনার কাছে যাব না। আমি আপনাকে ভালোবাসার কথা বলবো না। আপনি যে আমার ভালোবাসার মানুষ ছিলেন, আমি ভুলে যাব। সাইন করে দেন। আর সেই দিনে ব্যবহারের জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি কখনোই ভাবতে পারিনি আপনাকে স্পর্শ করার জন্য আপনি পতিতলায় যেতে চাইবেন, নিজেকে খারাপ মেয়ে বলবেন, আর সবার সামনে নিজের সুরে দেখাতে চাইবেন। বিশ্বাস করেন, আমি যদি জানতাম এমন কিছু করবেন, আল্লাহর কসম আপনার আশেপাশে আমি যেতাম না। আমি ভেবেছিলাম আপনি আমাকে এখন একটু হলেও ভালোবাসেন। আমি ভাবতেও পারিনি আপনি আমাকে এতটা ঘৃণা করেন। আয়ান কথাগুলো বলে হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো। নদীর চোখের পানিগুলো টলমল করতে লাগলো। আয়ান বলে ওঠে, আপনি যদি চান আমার ভুলের জন্য আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইতে পারি। আয়ান নদীর পায়ে ধরে ক্ষমা চাইতে যাবে। নদী কয়েকটা পিছিয়ে গেল। নদী কাগজের সাইনগুলো দেখতে লাগলো। নদী কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুমি সাইন করছো? হ্যাঁ, আপনি করে দেন। তাহলে আর আমার আপনার উপর কোনো অধিকার থাকবে না। আপনার উপর অধিকার ছিল বলে আপনার অত কাছে গিয়েছিলাম। সাইন করে দেন। কোনোদিন আর যাব না। আপনি আমার বেআইন হন, এটা আমার মাথায় রেখে দেব। অতীতের জন্য আমাকে ক্ষমা করে দিয়েন। আমার ভালোবাসাটা মিথ্যা ছিল। আমি আপনাকে ভালোবাসতে পারি না, তাই আমার প্রতি আপনার এত ঘৃণা। ধন্যবাদ। নদী আয়ানের হাত থেকে কলম নিয়ে সাইন করতে গিয়ে হাত থেমে গেল। আয়ানের দিকে তাকিয়ে সাইনগুলো করে দিল। নদী সাইনগুলো করে আয়নের কাছে দিয়ে দৌড়ে চলে গেল। আয়ন ঠাস করে খাটের উপরে বসে পড়ল। আয়নের চোখগুলো ঝাপসা হয়ে যেতে লাগলো। বুকের ভেতর ঝড় উঠতে লাগলো। নদী রুমে গিয়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে অঝরে কান্না করতে লাগলো। নদী নূর মনে মনে ভাবতে লাগলো, ওই তো আমার স্বামী ছিল, আমি রাগের বশে এসব কি করছি? আমি কেন এমন করছি? আমার উপরে তো ওর সম্পূর্ণ অধিকার ছিল। আল্লাহ, কি করলাম আমি এটা? রাগের বশে আমি আয়ানকে হারিয়ে ফেললাম। আমি তো ভালোবাসতাম ওকে। আয়ান ছেলে মানুষ, ও ভুল করতে পারে, কিন্তু আমি এটা কি করলাম? আমার সাথে জোর করে এমন করলো। আর ও আমায় বিয়ে করেছিল, তারপরে আমি ওকে মেনে নিতে পারলাম না। কেমন ভালোবাসলাম আমি ওকে। নদীর রাগে কপাল দেয়ালের সাথে বাড়ি মারতে লাগলো। কান্নায় ভেঙে পড়লো। এইদিকে আয়ান কাগজটা বুকে ঝরিয়ে কান্না করতে লাগলো। আর মনে মনে ভাবতে লাগলো, একদম কান্না করবো না। যে আমার না, তাকে কেন জোর করে রাখবো? চলে গেছে, ভালো হয়েছে।
আয়ান কাগজটা ব্যাগে ঢুকিয়ে ফেলল। আয়ান খাটের উপরে উপর হয়ে শুয়ে পড়ল। সন্ধ্যার দিকে আয়ানের ঘুম ভাঙলে আয়ান উঠে ফ্রেশ হয়ে নিল। আয়ান বারান্দায় বসে থাকতে লাগলো, বাহিরের দিকে তাকিয়ে থাকতে লাগলো। সোনালি রুমের ভেতরে এসে বারান্দায় আয়ানকে দেখে বলল, কি করো? কিছু না। চলো ছাদে যাই, সবাই ছাদে আড্ডা দিচ্ছে, দাদিমা তোমাকে ডাকে, চলো। আয়ান একবার ভাবলো না করবে, পরক্ষণে আবার চলে গেল। সোনালি বকবক করতে লাগলো। আয়ানের নিজের ভাবনার জগতে পড়ে থাকলো। ছাদে গিয়ে দেখে নদী একপাশে বসে বারবিকিউ করছে। আয়ান দাদিমার পাশে বসে পড়ল। দাদিমা বলে ওঠে, বয়ফ্রেন্ড এত রুমের ভিতরে থেকে কেমন লাগে? গার্লফ্রেন্ডের সাথে তো একটু কথা বলতে পারো। সরি গার্লফ্রেন্ড। আয়ান দাদিমার সাথে কথা বলতে লাগলো। হঠাৎ করে নদীর হাতে কয়লা ছিটে লাগলো। নদী চিৎকার দিয়ে উঠলে আয়ান দৌড়ে নদীর কাছে চলে গিয়ে হাত ধরে আঙুলে কয়লা লাগা জায়গায় ফু দিতে লাগলো। নদী আয়ানের দিকে তাকিয়ে থাকতে আয়ানের চোখে চোখ পড়তে আয়ান হাত ছেড়ে দিলেও নদীর আম্মু হাত ধরে বলে, কিভাবে কাজ করিস মান? কোথায় থাকে? সব কাজে উলটপালট করে ফেলিস। নদী আয়ানের দিকে তাকিয়ে আছে। আয়ান ওইখান থেকে চলে গেল। তুলি দৌড়ে গিয়ে মলম নিয়ে এসে নদীর হাতে দিতে লাগলো। রূপা সোনালি বাকি কাজ করতে লাগলো। নদী আয়ানের পাশে বসলো। আয়ান ওর থেকে কিছুটা সরে বসলো। নদী আয়ানের দিকে তাকিয়ে আছে। নদীর চোখের পানিগুলো টপ করে পড়ে যাবে এমন অবস্থা। আয়ান সবার সাথে আড্ডা দিতে লাগলো। সবার সাথে মজা করতে করতে খেতে লাগলো। সবাই মিলে অনেক রাত পর্যন্ত আড্ডা দিল। সবাই যার যার রুমে গিয়ে ঘুমিয়ে গেল। সকালের ঘুম ভাঙলে দেখে সোনালি তাকিয়ে আছে। আয়ান লাফ দিয়ে উঠে বলল, ওই এইভাবে এত কাছে এসে বসে আছো কেন? তোমাকে ডাকতে এসে তোমার ঘুমন্ত চেহারাটা যা দেখতে না, কি বলবো, মনে চাচ্ছিল সারাদিন তোমাকে দেখে যাই। এত তাড়াতাড়ি উঠে পড়লে কেন? দূর যাও তো, খালি ফালতু কথাবার্তা। আচ্ছা চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, নদীর পাড়ে যাব আজকে। ও হ্যাঁ, আমি তো কিছু ছবি তুলতে চাইছিলাম। ওয়েট, আমি ফ্রেশ হয়ে আসছি। আয়ান কথাটা বলেই চলে গেল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে ফোন চার্জে থেকে খুলে সোনালির সাথে নিচে নেমে গেল। নিচে গেলে দেখে সবাই বসে আছে। আয়ান বলে উঠল, গার্লফ্রেন্ড চলেন, হাঁটাহাঁটি করে আছে। আয়ানের কথা শুনে বলে, ওকে থাকেন। আয়ান সোনালির সাথে বের হয়ে গেল। নদী ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। সোনালি আয়ান সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে বাসায় চলে আসলো। আয়ান গেট দিয়ে সোনালিকে নিয়ে কথা বলতে বলতে আসতে লাগলো। কি ব্যাপার, গাড়িটা কেমন চেনা চেনা লাগছে? আমাদের গাড়ি না তো। আব্বু এসেছে মনে হয়। আয়ান কথাটা বলে যেই আরেকটা এগোতে যাবে, সাথে সাথে আয়ান বলে উঠল, সোনালি দেখো তো কি কামড় দিল। সোনালি আয়ানের পায়ের দিকে তাকাতেই দেখে সাপ চলে গেল। সোনালি জোরে চিৎকার দিয়ে বলল, আয়ান তোমাকে তো সাপ কামড় দিয়েছে। তেমন কামড় দেয় নাই, ভিতরে চলো। আয়ান সোনালির সাথে যেতে গিয়ে বসার ঘরে ঢুকে তে সাথে সাথে আয়ান মাথায় চড়ক দিল। আয়ান মাথা ঘুরে পড়ে যেতে নিবে, সাথে সাথে সোনালি ধরে বলে, আব্বু কাকু আয়ানকে সাপ কামড় দিয়েছে। সোনালির চিৎকার শুনে সবাই দৌড়ে এসে আয়ানকে ধরে সোফায় শুইয়ে দিল। রাফি আয়ানের আব্বু আম্মু আয়ানের কাছে চলে আসলো। আয়ানের হাত পা ঠান্ডা হয়ে আসতে নিলে দৌড়ে নদী এসে আয়ানের পায়ে কামড় দেওয়ার জায়গায় মুখ দিতে যাবে। সাথে সাথে আয়ান অনেক কষ্টে বলে, কি করছো, মুখ দিও না। নদী পাগল হয়ে গিয়েছো নাকি? ছেড়ে ওইখান থেকে ওর হাত পা বাঁধতে হবে। নদী কারো কথা না শুনে আয়ানের কাটা জায়গায় থেকে বিষ চুষতে লাগলো। সবাই চিল্লিয়ে উঠল। নদীর আব্বু টান দিলে নদী বলে ওঠে, বাবা ছাড়ো, আয়নের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। নদী তুমি কি করছো? তুমি মারা যাবে তো। এইটাও নিয়ে পাগলামি করো না, আয়ানকে হসপিটালে নিয়ে যেতে হবে। আর কিছু হবে না আমি থাকতে। আয়ান তুমি চোখ বন্ধ করো না, চোখ খোলো, চোখ খুলে রাখো। আয়ান ওঠার চেষ্টা করতে গিয়েও করতে পারল না। আয়ানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। রূপা নদীকে টান দিয়ে দিলে নদী বলে, ছাড়ো আপু, আয়নের কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। নদী কথাগুলো বলে সাথে সাথে ওইখানে পড়ে গেল। আয়ান ওঠার চেষ্টা করে পারল না। সবাই দুইজনকে ধরে নিয়ে যেতে লাগলো। হসপিটালে পৌঁছে গেলে দুইজনকে নিয়েই নার্স চলে গেল। আয়ানের আব্বু আম্মু নদীর আব্বু আম্মু কান্না করতে লাগলো।
সোনালি মনে মনে ভাবতে লাগলো, আমি এত ভালোবাসি, অথচ আমি আয়ানের শরীর থেকে বিষ তোলার সাহস তো দূর, কল্পনাও করতে পারলাম না। আর সেখানে নদী আপু জানে সে মারা যেতে পারে, তারপরও নদী আপু কিভাবে আয়ানের শরীর থেকে বিষ বের করতে পারে? সোনালি কথাগুলো ভাবছিল। আয়ানকে চিকিৎসা করতে লাগলো, এইদিকে নদীকেও চিকিৎসা করতে লাগলো। আয়ান বিপদমুক্ত হয়ে গেলে আয়ানের জ্ঞান ফিরতে আয়ানের আব্বু আম্মু সবাই দেখা করতে আসলে আয়ান বলে ওঠে, নদী কোথায়? নদী ঠিক আছে তো? নদী ঠিক আছো? তুই শান্ত হ। আম্মু, আমি নদীর কাছে যাব। নদী কোথায়? আয়ান উঠতে যাবে, সই খুলে ফেললো। আয়ান সবাইকে সরিয়ে দিয়ে রুম থেকে বের হইল, নদীকে খুঁজতে লাগলো। তুলি বলে উঠল, আপু এই কেবিনে আছে। আয়নের মাথা চক্কর দিতে লাগলো। আয়ান নদীকে শান্ত করে কেবিনের ভেতর চলে গেল। নদীকে দেখে আয়ান দৌড়ে গিয়ে নদীকে জড়িয়ে ধরল। নদী থমকে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকতে লাগলো। আয়ান কান্না করতে করতে বলতে লাগলো, আমাকে তো ঘৃণা করো, তাহলে আমার জীবন বাঁচাতে গিয়ে নিজের কথা কেন ভাবলে না? তুমি তো ভালো করে জানো তোমার মৃত্যু হতে পারত। তুমি সব জেনে কেন আমাকে বাঁচাতে এত বড় রিস্ক নিলে? কথার উত্তর দাও না। কেন কেন নিলে? আমি তো ভালো ছেলে না, আমি তো খারাপ ছেলে। আমার মতো জঘন্য ছেলেকে কেন বাঁচালে তুমি? আয়ান কথাগুলো বলে কান্না করতে লাগলো। নদীর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। নদী আয়ানের গাল দুইটা ধরে বলতে লাগলো, খারাপ তো আমি তোমাকে এত কষ্ট দিলাম, তারপরেও তুমি আমাকে ভালোবেসে গেলে, আর আমি তোমাকে শুধু কষ্ট অপমান করে গেলাম। তারপরও তো তুমি আমার বিপদে পাশে থাকার চেষ্টা করো। আমি তোমাকে ভালোবেসে বাঁচাইনি, আমি তোমাকে বাঁচিয়েছি তিলে তিলে মারার জন্য। নদীর কথা শুনে আয়ান শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুমি আমাকে যা ইচ্ছে শাস্তি দাও, আমি সব মাথা পেতে নেব। নদী, তুমি চাইলে আমি তোমাকে কোনোদিনও টাচ করবো না, তুমি তাও আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। তুমি যা বলবে আমি তাই শুনবো। তাও তুমি আমাকে একবার সুযোগ দাও তোমার আশেপাশে থাকার। আমি তোমাকে প্রমিস করছি, আমি কোনোদিনও তোমার ইচ্ছের বিরুদ্ধে কিচ্ছু করবো না। আমি তো সেই দিন রাগের বসে ওগুলো বলেছিলাম, তুমি এতটা কষ্ট পাবে আমি কখনো ভাবতেই পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আয়ান নদীর দুই হাত জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সবাই ওদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। নদী কান্না করতে করতে বলে, আমাকে ক্ষমা করে দাও তুমি। আমি রাগের বসে কি করেছি না করেছি আমি নিজেও জানি না। আর আমি এইটুকু বুঝেছি, আমি তোমাকে আজও সেই আগের মতোই ভালোবাসি। তোমার পাশে অন্য কাউকে সহ্য করার ক্ষমতা আমার নেই। তোমাকে অন্য কোনো মেয়ের সাথে দেখলে আমার মাথা ঠিক থাকে না। আমার মনে হয় তুমি আমাকে ছেড়ে চলে যাবে। তুমি আমাকে ভালোবাসো না, আমার এটাই। নদী আর কিছু বলতে যাবে, সাথে সাথে আয়ান মুখে আঙুল দিয়ে চুপ করিয়ে দিয়ে বলল, কিছু বলার দরকার নেই। আমি তোমার অনুমতি ছাড়া কিছুই করব না, প্রমিস। আর আমি হাজার নারীর সাথে থাকলেও আমি তোমাকে কল্পনা করি সবার মাঝে। আমি তোমাকেই ভালোবাসি, আর তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসে যাব। আয়ানের কথা শুনে নদী আয়ানকে মারতে লাগলো আর বলতে লাগলো, চুপ কর তুই। মোটেও আমাকে ভালোবাসিস না তুই। তুই সোনালির সাথে সকালে ঘুরতে যাস, সারাদিন ওর সাথে থাকিস, তুই ওর সাথে সবসময় রুমের ভেতর থাকিস। তুই একটা লুচ্চা কুত্তা বিড়াল তুই। আয়ান নদীকে থামানোর চেষ্টা করতে লাগলো। আয়ান বলতে লাগলো, আল্লাহর কসম, সোনালির সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি নিউ প্রজেক্টের জন্য ছবি তুলতে চাই। মিথ্যা বলবি না। তুই কিসের প্রজেক্টে কাজ করিস? হ্যাঁ, তুই তো ফটকা মার্কা ছেলে। লাগছে, ওয়েট, আমি সোনালিকে ডাক দে। আয়ান পেছনে ঘুরে তাকাতেই দুইজন চমকে গেল। নদী তাড়াতাড়ি করে নিজেকে ঠিক করে নিল। আয়ান কিছু বলার আগে আয়ানের আব্বু বলে ওঠে, এইসব কি আয়ান? আয়ান মাথা নিচের দিকে তাকিয়ে বলে, আব্বু, নদীকে আমি ভালোবাসি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এসব কি বলো? নদীর সাথে তো তোমার পড়ে নেই। নদী তোমাকে সহ্য করতে পারে না, সেখানে দুজন একে অপরকে কীভাবে ভালোবাসলে? গতকালও তো নদী তোমার জন্য সোনালীকে কথা শোনালো। এসব হচ্ছেটা কি? নদী, তুই তো ওকে সহ্য করতে পারিস না, আর আয়ান তো ছোট, তুই কিভাবে এই কয়েকদিনের ভিতরে ওকে ভালোবেসে ফেললি? নদীর সাথে আমার এই কয়েকদিনের পরিচয় না। আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তাম তখন থেকে ওনার সাথে আমার রিলেশন। আয়ানের কথা শুনে সবাই হতভম্ব হয়ে গেল। সোনালি বলে ওঠে, তাহলে সেই ভাগ্যবতী মেয়ে নদী আপু? আপু, তুমি অনেক লাকি। আয়ান তোমাকে অনেক ভালোবাসে,
বাট তুমি আয়ানকে ছেড়ে কেন দিয়েছিলে? আয়ানের থেকে আমি সব শুনেছি। আয়ান কখনো নাম বলে নাই। আয়ান তোমার জন্য অনেক মেয়েকে রিজেক্ট করে দিয়েছে, এমনকি আমাকেও। আয়ানকে আমি ভালোবাসি, কিন্তু আয়ান আমাকে কখনোই পাত্তা দেয় নাই। আয়ান শুধু তোমাকে ভালোবাসে। আমি অনেক চেষ্টা করেছি, আজকে বুঝতে পারলাম তোমাকে আয়ান কেন এত ভালোবাসে। তোমাদের দুজনের ভালোবাসার কাছে আমি হেরে গেলাম। আয়ানকে ভালোবাসি মুখে বলি, তোমার মতো সত্যি করে ভালোবাসতে পারি নাই। সোনালি কথাগুলো বলে চোখের পানি বারবার মুছতে লাগলো। নদী মাথা নিচের দিকে করে বলল, সব দোষ আমার। আমি আয়ানকে ছেড়ে চলে না আসলে তো আজ তোকে কষ্ট পেতে হতো না। আমায় ক্ষমা করে দিস বোন। কেন ছেড়ে দিয়েছিলে? কেন ছেড়ে দিয়েছিলাম আমি এটা কাউকে বলতে পারবো না, কিন্তু আয়ান যেমনই হোক আমি আয়ানকে ভালোবাসি। আজও অনেকবার চেষ্টা করেছি ভুলে যাওয়ার, পারিনি। আপু আমায় ক্ষমা করে দিও। নদীর কথা শুনে আয়ানের আম্মু বলে, আমি এই ভালোবাসা মানি না। এইটাও কোনো কথা হইল? আমিও মানি না। এইটা যদি তুলি করতো তাও মেনে নেওয়া যেত। নদীর সাথে আয়নের কিভাবে প্রেম হয় আমি এইটাই বুঝতে পারছি না। আন্টি, প্রেম ভালোবাসা এটা হইতে বয়স দেখে না। আমাদের একে অপরের কোনো সমস্যা না থাকলে তোমাদের কি সমস্যা? আমি এটা তো বুঝতে পারছি না। নদী, তোর 3 বছরের বড় মাথা ঠিক আছে তোর? 200 বছরে বড় হইলেও আমার কোনো সমস্যা নেই। আমি নদীকে ভালোবাসি, আর ওকে ছাড়া কাউকে আমি বিয়ে করব না। আমার লাস্ট কথা। সব দোষ আমার। আমি মেয়েকে মাথায় তুলে ফেলেছিলাম। মাথা থেকে কিভাবে নামাতে হয় সেটাও আমার জানা আছে। এই চল আমার সাথে। নদীর আব্বু নদীর হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আয়ান হাত ধরে ফেললো। নদীর আব্বু বলে, আয়ান হাত ছাড়ো। সম্ভব না। নদী আমার স্ত্রী। আমি আমার স্ত্রীকে আমার সাথে করে নিয়ে যাব। কিসের স্ত্রী রে? কখন বিয়ে হইল তো? হ্যাঁ, বিয়ে করব। হবু স্ত্রী তো হয় এখন। দেখেন আঙ্কেল আন্টি, দেখেন আঙ্কেল আন্টি, আব্বু আম্মু, আমি নদীকে ভালোবাসি। এক কথা বারবার বলবো না। আমি নদীকে না কারো হতে দেব, আর না দূরে সরে যেতে দেব। দরকার হলে একসাথে বাঁচবো, দরকার হলে একসাথে মরবো। হ্যাঁ আব্বু, হাত ছাড়ো। আমি আর ভুল করতে চাই না। যতদিন বেঁচে আছি ততদিন আমি আয়নের স্ত্রী হয়ে থাকতে চাই। আমাদের মেনে নিতে কষ্ট হলে আমরা আমাদের মতো চলে যাব। নদীর কথা শুনে টেনে নিয়ে যেতে লাগলো। আয়ানের আব্বু আম্মু আয়ানকে টেনে নিয়ে যেতে লাগলো। আয়ান বলতে লাগলো, কি করছো তোমরা? আমাকে ছাড়ো, আমি নদীর কাছে যাব। কখনোই না। চল বলছি। আয়ানকে টেনে নিয়ে চলে গেল। রাফি বিল দিয়ে চলে গেল। আয়ানকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যেতে লাগলো। আয়ান বারবার বলতে লাগলো, আমি নদীকে ছেড়ে কোথাও যাব না। আমাকে ছেড়ে দাও তোমরা। চুপ একদম। এই মেয়েটাকে একটা ফালতু মেয়ে। মান সম্মান তো খেয়েছে, আবার তোর মাথা নষ্ট করছে ফালতু মেয়ে কোথাকার। আম্মু প্লিজ, ওর নামে বাজে কথা বলবে না। আমি ভালো করে জানো ওই কেমন। আমার জন্য সবার সামনে পাগলামি করছে। আমি ওকে কষ্ট দিয়েছিলাম। আয়ানের কথা কেউ না শুনে নিয়ে যেতে লাগলো। আর এদিকে নদীকে নিয়ে গিয়ে রুমে বন্দি করে রেখে দিল। নদী চিল্লিয়ে বলতে লাগলো, আমাকে আটকে কোনো লাভ নেই আব্বু। আয়ান যখন জেনে গেছে আমি ওকে ভালোবাসি, ও আমায় নিতে আসবেই। যেভাবেই হোক ও আমায় এখান থেকে তুলে নিয়ে যাবে। দেখা যাবে। তোমাদের কি সমস্যা? আমরা যদি সুখে থাকি তোমাদের সমস্যাটা কোথায়? মান সম্মান আর রাক্ষস সবাই এমনিতে সি করে বিয়ের দিনের কারণে আবার ছোট ছেলের সাথে প্রেম করস। তোকে দেখলেই রাগ হচ্ছে। তুই এখানে বন্দি থাক। নদীর আব্বু দরজায় তালা লাগিয়ে দিল। নদী জোরে জোরে দরজায় থাপড়াতে লাগলো আর খুঁড়ে দিতে বলতে লাগলো। এদিকে আয়ান পাগলামি করে। আয়ানের আম্মু আয়ানের হাত মাথায় দিয়ে বলল, আল্লাহর কসম, তুই যদি আর পাগলামি করস, নদীর সাথে কোনো সম্পর্ক রাখস, তাহলে আমার মনামুখ দেখবি। আমার লাশের ওপর দিয়ে তোকে নদীর কাছে যেতে হবে। যদি পারো চলে যাও। আম্মু, এসব কসম কেন কাটছো? আম্মু, আমি নদীকে ভালোবাসি। নদীকে ছাড়া আমি ভালো থাকবো না। কেন বুঝতে পারছো না? চুপ কর। কিসের ভালোবাসা? একটাও আবেগ ভালোবাসা না। সময় হইলে সব ভালোবাসার জানালা দিয়ে পালিয়ে যাবে। তোমরা যেটা আবেগ বলছো ওইটা কখনই আমার আবেগ না আম্মু। প্লিজ আম্মু, আমাকে নদীর কাছে যেতে দাও।
যা আমাদের দুইজনকে মেরে চলে যা, কেউ ঠেকাবে না। আয়ানের আম্মুর কথা শুনে আয়ান সামনের সিটের সাথে মাথা বাড়ি মারতে লাগলো। পাগলের মতো কান্না করতে লাগলো। বাসায় চলে গেলে সবাই নেমে পড়লো। আয়ান চলে যেতে নিবে তখন আয়ানের আব্বু বলে, চলে যাচ্ছিস তো যা, এসে আমাদের লাশ যেন তুই টাচ করস না। আয়ান ওর আম্মুর কথা শুনে গেটে সজোরে ঘুষি মেরে পাগলের মতো কান্না করতে করতে বলে, তোমরা কেমন বাবা মা, সন্তানের ভালো চাইতে গিয়ে তার সুখ কেড়ে নিতে চাচ্ছ? আয়ান কথাগুলো বলে দৌড়ে বাসার ভেতর চলে গেল। 7 মাস পর আয়ানের আম্মু বলতে লাগলো, আর কত রুমে থাকবি, বের হ। পাগলের মতো আর কতদিন থাকবি? মেয়ে দেখতে যাব, তাড়াতাড়ি দাড়ি কাট, চুলগুলো কাট যা। আয়ান ওর আম্মুর কথায় কিছু না বলে বারান্দায় গিয়ে বারান্দার দরজা লাগিয়ে দিল। আয়ানের আম্মু আয়ানকে ডাকতে লাগলো। আয়ান কিছু না বলে বইয়ের দিকে তাকিয়ে থেকে পড়তে লাগলো। রাফি বলে ওঠে, আম্মু ছাড়ো। আয়ান, তুই কি আমাদের সাথে যাবি নাকি আমাদের মরা মুখ দেখতে চাস? আয়ান ওর আম্মুর কথা শুনে রাগে দরজা খুলে বলে, কথায় কথায় কেন মরার হুমকি দাও? তোমরা কেমন বাবা মা, কথায় কথায় হুমকি দাও? চলো, কাকে বিয়ে করা লাগবে করব, চলো। আয়ান কথাটা বলে বইটা ছুঁড়ে মারো। শার্ট টান দিয়ে সব বোতাম খুলে ফেলে দিল। আলমারি থেকে শার্ট বের করে পরে নিল। আয়ান নিচে চলে গেল। আয়ানের সাথে রাফি ওর আম্মু নিচে চলে গেল। রূপা বলে ওঠে, এইভাবে যাবে নাকি? না, হ্যাঁ, এভাবে যাব। আপনাদের কোনো সমস্যা? আমাদের কি সমস্যা হবে? মেয়ে তোমাকে পছন্দ না করলে আমরা কি করব? বোমা চলো। আয়ান সবার সাথে গাড়িতে উঠে পড়লো। সামনে থেকে নিয়ে পড়তে লাগলো। রূপা বলে ওঠে, কবে কবে ভাব তোমার ভিতরে খুব ভালো। আয়ান প্যান্ট থেকে হেডফোন বের করে কানে দিয়ে গান জোরে দিয়ে শুনতে লাগলো। রাফি, আয়ানের আম্মু, রূপা হাসাহাসি করতে লাগলো। 2 ঘন্টা পর গাড়ি থামলে সবাই নেমে পড়লো। রূপা বলে ওঠে, আয়ান নামো। আয়ানের শরীরে হাত দিতে আয়ান সামনের দিকে তাকিয়ে বলে, আমাকে এখানে কে নিয়ে আসলো? আম্মু, ভাইয়া, এসব কি? নেমে কথা বলো। এখান থেকে পাত্রীর বাড়িতে যাব। তোমরা যাও, আমি যেতে পারবো না। নামতে বলছি, নামো। রাফি আয়ানকে জোর করে নামিয়ে নিয়ে যেতে লাগলো। আয়ানের বুকের স্পন্দন ধুকধুক করতে লাগলো। বাসার ভেতরে ঢুকতেই আয়ানের চোখের পানি 1 ফোঁটা পড়তে লাগলো। আয়ান চোখ মুছে ফেলল। আয়ানকে রাফি সোফায় বসিয়ে দিল। আয়ান নিচের দিকে তাকিয়ে থাকতে লাগলো। কানে হেডফোন দিয়ে আয়ানের হাত পা কাঁপতে লাগলো। কিছুক্ষণ পর হঠাৎ করে আয়ানের কাপা হাতের ওপরে হাত পড়তে আয়ান থমকে গেল। আয়ান নিচের দিকে তাকিয়ে থাকতে লাগলো। আয়ানের মুখে হাত দিতে আয়ান হাত সরিয়ে দিল। হাতটা বারবার আয়ানের মুখে হাত দিতে লাগলো। আয়ান সরিয়ে দিতে গেলেই নদী রেগে বলে, বারবার হাত ছাড়িয়ে দেশ কে রে বাল? আমার দিকে তাকাতে তো সমস্যা কি? হ্যাঁ, মেজাজটা খারাপ করে দিবি না তো? নদীর কথা শুনে সবাই ইমোশনাল থেকে বের হয়ে ভ্রু কুচকে তাকালো। আয়ান ওর আম্মুর দিকে তাকালে আয়ানের আম্মু ইশারা করে। আয়ান নদীর দিকে তাকিয়ে চমকে গেল। আয়ান নদীর দিকে তাকিয়ে কান্না করে দিয়ে বলে, আম্মু, আমাদের কসম, আমরা তুলে নিয়ে এসেছি। আমাদের ভুলে আমরা বুঝতে পারছি তোদের ভালোবাসার কাছে আমরা হেরে গেছি। আয়ান ওর আম্মুর কথা শুনে নদীকে শক্ত করে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিতে দিতে বলল, তুমি নিচের কি অবস্থা করেছো? একদম শুকিয়ে গেছো। ঠিক মতো খাও না নাকি? দূর ছাড়, আলগা পিরিত দেখাতে আসছিস না। তোর বাচ্চার জন্য কিছু খাইতে পারি না, ঘুমাইতে পারি না, বমি করতে করতে জীবন যাচ্ছে আমার। উনি এসে ভালোবাসা দেখাতে। হ্যাঁ, নদীর কথা শুনে আয়ান অবাক হয়ে বলল, মানে 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 কি? যা চাইছিলে সেটাই হয়েছে। নদীর কথা শুনে আয়ান খুশিতে নদীকে শক্ত করে জড়িয়ে ধরল। নদী আয়ানকে জড়িয়ে ধরল। আয়ান কান্না করতে নিলেই নদী বলে, ও ছাড়ো তো, দাড়ি চুলের বোন মানুষ লাগছে, ছাড়ো, চুলকাচ্ছে। নদীর কথা শুনে সবাই মিটিমিটি হাসলে। আয়ান নদীর নাক টিপে দিয়ে বলে, ঠিক না কোথাকার? অন্য কাউকে নিন্দা করতে লজ্জা লাগে না? আমি কি চিকনা? বিয়েটা হোক, কানের নিচে ঠাড়িয়ে লাগিয়ে দেবো একটা। আমি তো তোমাকে রাগাবই না, মারবে কিভাবে? আমি খুব ভদ্র ছেলে। বাদর ছেলে? আপনি মন চাচ্ছে দাড়ি ধরে ঘুরাই একদম। বিয়ে করতে আসলে মানুষ এমন বিচ্ছিরি হয়ে আসে, সব জায়গায় খালি ঝামেলা করবেই। ও ওয়েট, অন্য মাইয়াকে বিয়ে করতে এসছো তাই না? লাঠি কোথায়? নদী লাঠি খুঁজতেই চারদিকে তাকাতেই আয়ানের আম্মু এগিয়ে দিল। আয়ান লাফ দিয়ে সোফা থেকে নেমে পড়ে।
তুমি তুমি আম্মু নাকি শত্রু? এই মেয়ের হাতে জীবনে কন্ট্রোল নাই। ওরা ধরা মার দেয়, দয়ামে ওর ভিতরে কিচ্ছু নেই। আয়নের কথা শুনে সবাই হেসে দিল। কাজী হাসতে নদী শান্ত হয়ে যায়। নদীর আব্বু কাজীকে দিয়ে ওদের বিয়ে পড়ানো শুরু করে দেয়। বিয়ে পড়ানো শেষ করে কাজী সাহেব চলে যায়। আয়নুর আব্বু আম্মুকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ আম্মু। হয়েছে স্যার, এখন থেকে বড় বাচ্চার দায়িত্ব নেওয়ার প্রস্তুতি নিন। অফিসে না গেলে মেরে তক্তাব করে দিব। আর ফাঁকিবাজি করবো না, অফিস যাবো নিয়মিত। ফাঁকিবাজি করলে আমি কি বসে থাকবো নাকি? হ্যাঁ। দুইজন একে অপরকে ভেঞ্চি দিতে লাগলো। সবাই খুশিতে চোখের পানি চলে আসলো। আয়ান নদী দুষ্টমি করতে লাগলো। নদীর আব্বু বলতে লাগলো, এভাবে সারা জীবন সুখে থাক, আমরা ভুলছিলাম। সিনিয়র জুনিয়র কোনো ব্যাপার নয়, একে অপরের প্রতি ভালোবাসা থাকা দরকার। হ্যাঁ, আমরা সব সময় ভেবে এসেছি আমাদের মাইন্ড ঠিক করা উচিত। আয়ান নদীকে কোলে তুলে নিয়ে বলে, আম্মু বউকে নিয়ে বাসায় যাই, চলো। যাক বাবা, কি স্বার্থপর। বিয়ে হয়ে গেছে, বউ নিয়ে ভাগবে। বাসর ঘরে টাকা দিয়ে যান। দুঃশালিকা, কিসের বাসর ঘর? তোমার বোন যে মারগুলো আমাকে দিয়েছে, আমি কয়েকদিন থাপ্পড় মেরে প্রতিশোধ নেব, তারপর টাকা দেবো তোমাকে। কি? কাকে থাপ্পড় মেরে প্রতিশোধ নিবে? আমি কানে শুনি নাই, আবার রিপিট করো তো। আয়ান তোতলাতে তোতলাতে বলে, ইয়া মানে তোমার বোন আমাকে মারছে তো, মারা শেষ হলে তোমাকে একেবারে টাকা দিয়ে দিব। আয়নের কথা শুনে সবাই ফিক করে হেসে দিল।